আচ্ছা, গতদিন বলছিলাম আমরা শর্টকাট ধরবো, কিন্তু আসলে ধরি নাই বা ধরা হয়নি, যে কারণেই হোক। বাট আজকে ধরবো এবং হেল্প করতে হবে, কথা বলতে হবে সবাইকে। কতদিন নার্গিস ম্যাম আপু কোথায় ছিলেন? আহমেদ রিমন ভাই ছিলেন? একটু দেরি করছিলেন মনে হয়, না? জি, বল। এইভাবে এখনকার ক্লাসগুলো হবে না আর। ক্লাসগুলো থাকা লাগবে এবং প্র্যাকটিস করা লাগবে সাথে। আপনি চাইলে আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা না, বাট এভাবে এখনকার ক্লাসগুলো হবে না। সেম জিনিসটা আপনি চারটার পরে বললে আমি আর আপনাকে জোরাজুরি বা করতাম না। হুম, ঠিক আছে, শিডিউলের বাইরে। আচ্ছা, একজন বলেন তো গতদিন কি কি টুলের কাজ করেছিলাম আমরা? যেটার কাজ কি? যেটার কাজ বলেন, কোনটা কি কাজ করে? ও, ওভারঅল কাজ কি এতটুকুই? দুইটা? হুম, ওকে, রাইট। আচ্ছা, আর শোন, আমাদের যতগুলো টুল আছে বা আপনার মনে আছে সেই টুলগুলো নাম বলেন দেখি। বলেন কেউ। হুম, ডিরেক্ট সিলেকশন টুল। হুম, হুম। দেখ, দেখে না, না দেখে বলতে হবে কিন্তু, ঠিক আছে? যারা যারা বলছেন না দেখে বলতে হবে। হুম, তারপরে? আচ্ছা, এই টুলগুলাই, টুলবারের টুলগুলাই বলেন একজন শর্টকাট সহ।
অলমোস্ট আরো কিছু বাকি আছে। আচ্ছা, অন্যরা কথা বলে না যারা। আহমেদ জিমন ভাই এখনো রেসপন্স পাইনি, মাইক তো অন। আমির হামজা ভাই আছেন? আপনি যতগুলো টুল আপনার মনে আছে, টুলগুলো মানে আমরা কাজ করেছি বা আপনার মনে আছে, টুলগুলোর নাম বলেন, শর্টকাট বলেন তো। আর মনে নাই আমাদের সুমাইয়া, সুমি আপু, পাপন রয় এরা আসে নাই। হান্নান ভাই বলেন। শর্টকাট মনে নেই। তারিকুল ভাই, তারিকুল ইসলাম আছেন? যাদের হেডফোনের প্রবলেম এদেরকে এরপরে কিন্তু লিখে দিতে বলবো। আচ্ছা, হেডফোনের প্রবলেম লিখছে নার্গিস ম্যাম আপু। শর্টকাট সহ বলতে পারলে ভালো। শর্টকাট সহই বলতে বলছি। যাই হোক, উনি ওনার মতো বলেছে, ভুল থাকলে আমি কিছু করি। আচ্ছা, আমার প্রসঙ্গকে কতটুকু জানি আর কি, বা এফোর্ট দিয়েছে সেটা জানা। এখন আমাকে একজন বা যে পারবেন সে বলেন কিভাবে আমরা অবজেক্ট আউটলাইন মোডে দেখতে পারি, কিভাবে আমরা কোনো সিলেকশনকে লক হাইড করতে পারি, এবং গাইড কিভাবে অন অফ করতে পারি, প্লাস হাইড করতে। কন্ট্রোল স্মার্ট গাইড বলিনি, শুধু গাইড। স্মার্ট গাইড আর শুধু গাইড পার্থক্য আছে। হুম আর হাইড আর হাইড থেকে ব্যাক। রুলার নিয়ে আসতে পারি কিভাবে? যাক, তাহলে সম্মিলিতভাবে জিনিসটা আমরা পারলাম, মানে খুবভাবে। আচ্ছা যাক, এগুলো খুব দরকার। কোনো শেপটাকে আমরা যদি প্রপোর্শনালি বড় ছোট করতে চাই তাহলে কি করব? আর যদি শুধু প্রপোর্শনালি মানে সেন্টার থেকে বড় হবে না কিন্তু প্রপোর্শনালি বড় হবে তাহলে শিফট।
ঠিক আছে, আমরা শর্টকাট গুলো ঠিক আছে, অলমোস্ট মানে সবাই না, যারা রেসপন্স করছেন আমি কিন্তু মানে বুঝলাম বা বুঝে নিলাম যে কারা। ওকে, এখানকার ল্যাসো আর ওখানকার ল্যাসো কুলিয়ে ফেলছিলেন আপু। এখানকার ল্যাসো আসলে একটা শর্টকাট এবং ফটোশপের আলাদা, কারণ ফটোশপের ল্যাসো টুলের মধ্যে আবার কিছু টুল আছে, এই জন্য ফটোশপ এল, এখানকার শর্টকাটটা আলাদা কিউ। ওকে, আজকে বেশ আমাদের অনেকগুলো টুলের কাজ আছে, তার মধ্যে পরিচিত কিছু টুল পড়বে এবং অপরিচিত কিছু জিনিসও পড়বে। তো আমরা যাই। তাহলে কতদিন আমরা জেক সিলেকশন টুল এবং পেন টুলের বিষয়টা দেখেছিলাম। পেন টুলের ব্যাপারটা একেবারে শেষ হয়নি বা হওয়ার কথাও না। তো আপনাদের যে কাজগুলো দিয়েছিলাম আপনারা নিজেরাই দেখেন কে কে জমা দিয়েছেন। আপনারা নিজেরাই চাইলে দেখতে পারেন কে কে দিয়েছেন। আমি রাত্রি দেখলাম কয়েকজনকে। কে কে দেন নাই এখনো বলেন তো? আচ্ছা, আমি বলছিলাম যে আপনি ক্লাসে থাকেন আর না থাকেন সবাইকে কিন্তু কাজের ব্যাপারটা দিতে হবে যেভাবে ম্যানেজ করে। ঠিক আছে? বলেন কে দেন নাই? আর কিছু আপু দেন নাই আগে শুনলাম, বাট দিতে হবে আপু। আপনি প্র্যাকটিসটা না করলে পিছিয়ে যাবেন, আর এখনকার এই জিনিসটা পিছিয়ে গেলে পরের দিন ধরতে পারবেন না। তো একটা ক্লাস যেহেতু আপনার ক্যাম্প গেছে, সো ক্যাম্প দেওয়ার আগে একটু মাথায় রাখেন যে এখনকার গ্যাপটা পূরণ করাটা টাফ হয়ে যাবে। সো ক্যাম্প দিন না, মানে যারা অন্তত একটু হলেও কাজের ক্ষেত্রে স্মার্ট আছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, তাদের অন্তত এই জায়গাটা বোঝার কথা বা নিজেই বুঝতে পারবেন। ক্যাম্প দেন না। রমজান ভাই কেন দেন নাই? আপনার অ্যান্সার সবসময় ডিফারেন্ট। কনফিউজ ছিলেন সেই জন্য দেন নাই। কি কনফিউজ ছিলেন? কনফিউশন দূর হবে আপনার প্র্যাকটিসের মাধ্যমে, এবং রাতের মধ্যে সে কনফিউশন দূর করে সকলের মধ্যে কাজ জমা দিবেন। একেবারে যারা বলছিলাম যে ইলিস্ট্রেটর অনেকেই আছেন শুরু করছেন, তাদের জন্য হবে এই একটা সপ্তাহ অন্তত অন্য কাজ বাদ দিয়ে হলো ইলিস্ট্রেটরের পিছনে একটু বেশি লেগে থাকা। আমাদের সময় সীমাটা না থাকলে আমরা প্রত্যেকটা টুল হয়তো 2 ঘন্টা সময় নিয়ে দেখতাম, বাট একই কথা, যারা প্র্যাকটিস করবেন বা একটু মেধা আছে একই কথা। আপনাকে দুইটা টুল করলেও বা তিনটা টুল করলেও আপনি যা করবেন একটা টুল করলেও সে একই কথা। প্র্যাকটিসের সময়টা কম বেশি লাগে আর কি। আচ্ছা, যাই হোক। আর অন্যরা সবাই দিয়েছেন তাই তো? তাহলে স্পেসিফিক ভাবে বলেন, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এটা সবার জন্য। আরো ক্লিয়ার মানে সবারটা রাইট হয়েছে, বাট আমি ইলিস্ট্রেটর যেভাবে এডিট করে সেই অনুযায়ী অ্যান্সার যাচ্ছি, মানে সেটা এখনো পাইনি। সবারটাই রাইট, বাট আরেকটু বাকি আছে। সেটা কি? অ্যাঙ্কর পয়েন্ট, এক্স্যাক্টলি। আমার
এক্সপেক্টেড অ্যান্সার ছিল অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে, যে অ্যাঙ্কর পয়েন্টকে টার্গেট করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখেন, বিকজ এখানে অ্যাঙ্কর পয়েন্ট ইম্পর্টেন্ট, এবং অ্যাঙ্কর পয়েন্ট যদি কোথাও শো না করে তাহলে আমরা কিভাবে শো করাইতে পারি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমরা স্পেসিফিক কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটা দেখতে পারি, শো করতে পারি। ওকে, এখানে দেখেন আমার এই শেপে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, অন্য কালার নিলে বিষয়টা দেখা যাবে ভালো। আচ্ছা, এখানে শর্টকাট মনে রাখতে হবে, ইলাস্ট্রেটরের শর্টকাটটা জানা ম্যান্ডেটরি। এই যে জায়গাটা, এটা কি করে? এক্সচেঞ্জ করে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে দেয়। তো এটার এটা ক্লিক করলে দেখেন শর্টকাটটা আসবে, শিফট এক্স। ফটোশপে কি ছিল? শুধু এক্স। ফটোশপে শুধু এক্স ছিল না, এখানে শিফট এক্স। বাট আপনি যদি বাই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে চান তাহলে এটা ক্লিক করলে হবে, অথবা ডি পেজ করবেন শুধু। ঠিক আছে, এই যে হচ্ছে না? অথবা আপনি দেখেন আমরা এটাতে নিলাম, এই জায়গায় শুধু ডি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলেও হবে। তাহলে এটা হ্যাঁ, এটা মিল আছে কারণ এটা ডিফল্ট ব্যাপার, আর এটা হচ্ছে এক্সচেঞ্জটা দুইটা এক হয়ে গেলে তো গুলিয়ে যাবে, এটা মাথায় রাখেন। এখানে আমরা একটু স্টক বাড়াবো। এখন ফিল আর স্টক জিনিসটা কি অলরেডি তো আমরা জানছি না? ওকে, তো যদি জেনে থাকি আমরা এটাকে একটু বড় করি। এখানে মজার একটা জিনিস আমি দেখাবো, আপনারা দেখেন এবং আপনারা বলবেন কি পার্থক্যটা ফিল করলেন যখন আমি এটাকে বড় এবং ছোট করলাম। আপনার কাছে কি পার্থক্য ধরা পড়লো? কি পার্থক্য ধরা পড়লো? মোটা হচ্ছে, চিকন হচ্ছে, জাস্ট ভালো যে আপনারা অলরেডি আপনাদের মধ্যে ধরা পড়ছে। আচ্ছা, সেম কাজটা যদি আজকে টপিক না, তারপরেও এটা বারবার যেন আমাদের মুখ দিয়ে আসে, আমরা ভুলটা না করি, সেই জন্য আমরা এটা দেখালাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন বারবার পড়বো, যারা একটু দুর্বল আছেন তাদের মাথায় যেন ঢুকে যায়। তো এই সেম জিনিসটা আপনি প্লেন শেপের ক্ষেত্রে, এই শেপটা প্লেন শেপ না, মানে প্লেন একটা স্ট্রোক, প্লেন একটা ফিল, এই ধরনের প্লেন স্ট্রোক গুলোকে যদি আপনি একেবারে খুব পারফেক্টলি বড় ছোট করতে চান, দুইটা কাজ করতে পারেন। এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, মনে রাখেন শুধু একটা অংশ, শুধু স্ট্রোকটা যদি বড় ছোট না করতে চান কি করবেন? আউটলাইন স্ট্রোক, শুধু কি বলছি? স্ট্রোকটা মাথায় রাখেন। তাহলে এখন যদি আমি এটাকে ছোট করি, আমার স্ট্রোক ঠিক একই সাইজের আছে না? আবার যদি বড় করি তাহলে ওই একই সাইজের আছে, কিন্তু মানে একই সাইজের মানে না, একই সাইজের মানে মিন্স যে, সেটা আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, মানে প্রপোর্শনটা একই সাইজের আছে, বড় হলে যতটুকু দেখানো উচিত, ছোট হলে যতটুকু দেখানো উচিত সেই জায়গাটা ঠিক থাকবে। আর আগেরটাই কি ছিল, মনে করেন এখানে যে 20 ছিল সেই 20তে ফিক্স রাখবে, সেটা আপনি ছোট করেন আর বড় করেন। ক্লিয়ার? আর এখানে প্রপোর্শনটা ঠিক রাখবে, আপনি ছোট করলে সে ছোট করে দিবে, বড় করলে বড় করে দিবে, মানে যখন যেখানে যেরকম দেখানো উচিত। ক্লিয়ার? ওকে, কিন্তু আপনারা যদি শেপ, স্টক, ফিল দুটাকে একসাথে করতে চান, একবারই বলে দিই, এবং এটা একটু উল্টাপাল্টা শেপ, মানে আমি পেন টুল দিয়ে কিছু অংশ একটু চেঞ্জ করে দিলাম, এই জায়গাটা সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে এটা। তাহলে এটা কি আর আগের মতো শেপে আছে? নাই তো, এটা একটু বিকৃত হয়ে গেছে না শেপটা? শেপটা তো বিকৃত হয়ে গেছে। দেখেন আমরা ওটাকে আবার আলাদা করে হয়েছে আউটলাইন করছি, সেহেতু স্টকটাকে সে ফিল বানিয়ে ফেলছে। স্টক কিন্তু আর স্টক থাকে না, আউটলাইন করলে কি হয় এই জিনিসটা বলা জরুরি, স্টক ফিল হয়ে যায়। কারণ ফিলটা প্রপোর্শনাল ক্ষমতা রাখে, বাট স্টকটা রাখে না যেহেতু, তাই আপনার স্টকটা তখন ফিল হয়ে যায়। কিন্তু আপনি
এই টাইপের শেপের ক্ষেত্রে যদি এই জিনিসটা করতে চান তখন আপনি আউটলাইন করলে কাজ হতেও পারে। বেস্ট ওয়ে তখন আমাদের এখানে এক্সপ্যান্ড করা বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই দুইটা একই কাজ। দুটার মধ্যে কি পার্থক্য আমরা কাজ করতে করতে দেখবো। অ্যাপিয়ারেন্স মিনস আপনি সামনে একটা জিনিসকে যে দেখছেন যে কোনোভাবে বিকৃত শেপ, আর এটা যে কোনো জিনিসকে আপনি এক্সপ্যান্ড করতেই পারেন। যে কোনো জিনিসকে এক্সপ্যান্ড করলে এটা স্টক থেকে ফেলে থাকবে এবং এই বড় ছোট ক্ষেত্রে ঝামেলা করবেন না। আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে আপনার ওই যে আমরা একটু সহজ ভাষায় বললে একটু কার্ভ বা কাতারা শেপের ক্ষেত্রে জিনিসটা একটু মাথায় রাখি। ঠিক আছে সবাই, এটা আমাদের কাজ করতে গিয়ে আসবে সামনে। ওকে, তাহলে এখানে আমার কোনো স্টক ছিল না, আমি আবারও সেই 2040 যাই হোক 40 নিই। আজকের প্রসঙ্গ, এখনকার প্রসঙ্গ হচ্ছে স্টক। তো আমরা দেখেন স্টক আসলে কোন এখানে বলেন তো? কথা বলতে হবে, খুব দ্রুত কথা বলতে হবে। কোনটা স্টক? হ্যাঁ, কালো অংশটা স্টক, কিন্তু আপনার স্টকের যে লাইনটা সেটা শো করছে যে স্টকের মাঝখানে যেটা আছে সেটা দিয়ে। মেইনলি স্টক ওইটা, বাট ওই স্টকটাকে আমরা বড় করে কালোটাকে এত পর্যন্ত নিয়ে আসছি, এতটুকু। বাট অ্যাকচুয়ালি ওইটা না, যদি আপনি স্টক 1 পয়েন্ট দেন তাহলে ওইটাই থাকবে না। তাহলে এটাই হচ্ছে আপনার যে বর্ডার যেটা মাঝখান দিয়ে গেছে। তো এটা কিভাবে আপনি আচ্ছা খুব সূক্ষ্মভাবে দেখানো ভালো জিনিসগুলো যেন আপনারা ভুলে না যান। এই যে সে বড় ছোট ঝামেলাগুলো এখানে কিন্তু আছে না? আচ্ছা, আমি এটাকে এই যে যদি সমানভাবে নিতে চাই কপি করে কি করব? অল্টার টিপলেন। আন্দাজে আন্দাজে বলে না, যেটা জানেন। আচ্ছা, এখন আমরা স্টক প্যানেলটা নিয়ে আসবো। সেই প্যানেলটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি স্টক, অথবা এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা এই যে এখানে তো আছে, আমি নিয়ে আসছি আগে, এটা ছিল এখানে, অথবা প্রপার্টিজে গেলেও আমি স্টকটা পাবো। যদি স্টকে আমি ক্লিক থাকে কোনোটাই, তখন পাবো। এই যাবে, তবে এখানে ক্লিক করলাম, দেখেন আসছে না? আসছে। বাট আমার যেহেতু নিয়ে আসা আছে এই সেম জিনিসটা আমি এখানে একটু দেখি। এই যে এটা সিলেক্ট আছে, আমরা অ্যালাইন স্টক দেখবো। এই যে মাঝখানে যে জিনিসটা বলছিলাম সেটা বলছিলাম যে অ্যালাইন, এটা কিন্তু ফটোশপে করানো করানো না। সামান্য হয়তো 19 থেকে 20 আপনার পার্থক্য আছে, সামান্যটা দেখানোর জন্য ফুলটা দেখাচ্ছি। তাহলে এটা মাঝখানে, কিন্তু এটা যখন আমি সিলেক্ট করলাম, ভালো করে বুঝেন, এখন আমি এটা সিলেক্ট করলাম, স্টক হচ্ছে আউটসাইডে। তাহলে স্টকটা এখন কোথায় আছে আমার? অ্যাকচুয়ালি স্টক যে লাইনটা, সে লাইনটা কোথায় আছে? বাইরে। তারপর এটা সিলেক্ট করে আমি এটা করলাম, এখন স্টকটা কোথায় আছে? ভিতরে। তাহলে প্রত্যেকটার স্টক সাইজ এক, প্রত্যেকটার ফিল এক এবং প্রত্যেকটা সাইজ এক, কিন্তু যখন আমি স্টকের সাইজটা 19-20 করলাম, যেটা আমার ইনসাইড সেটা ছোট হয়ে গেল, যেটা মিডল সেটা জায়গায় আছে, এবং যেটা আউটসাইড সেটা যেটা ইনসাইড সেটা বড় হয়ে গেছে, আউটসাইড ছোট হয়ে গেছে। কারণ কি? স্টকের পজিশনটা চেঞ্জ হয়েছে, এই স্টকটা এখন এদিকে ঢুকে গেছে, ঠিক না? ভিডিওটা তা না? হ্যালো, তিনটার পার্থক্য বোঝা গেছে আপনাদের? ফোনটা ধরি।
ওকে, তাহলে আমরা কর্নারটাও একইভাবে দেখি যে কর্নারগুলো আছে। ওকে, আমরা কর্নারটা একটু দেখি। এখন আমার এই যে কর্নার, এটা আছে আমার বাই ডিফল্ট, বাট এটাকে যদি আমি এটা দিয়ে ক্লিক করি, এই যে দেখেন ভালো করে, এবং এটা তো এটা আছে অলরেডি, এবং এটা দিয়ে আমরা একদম শেষেরটাই ক্লিক করি, তাহলে 3 রকম কর্নার জায়গাতে আমরা পেলাম। ঠিক আছে, খেয়াল করছেন? ওকে, এরপরে ক্যাপ জিনিসটা বুঝতে হলে আমাদের এখানে আমরা সেই সেম স্ট্রোক একটা নিই, ভালো করে বুঝেন। প্রথম স্ট্রোক যেটা আছে, আমার স্ট্রোকটা ঠিক এই যে স্ট্রোকটা মাঝ বরাবর এসে এখানে শেষ হয়েছে, বাট পরেরটা যদি দিই এটা আমার রাউন্ডেড হয়ে যাবে। এবং তারপরে যদি আমরা দিই প্রজেক্টিং ক্যাপ, এটা হচ্ছে একটু স্ট্রোকটা যেখানে আছে এবং এই রাউন্ডেড ক্যাপ যে জায়গায় শেষ হয়েছে সেখানে এসে এটা একেবারে স্কোয়ার হয়ে যাবে। এই যে বুঝে গেছে? তাহলে এই স্ট্রোক সেম বিষয়টা আমরা এখানে হচ্ছে এটার ক্ষেত্রে দেখি। এটার প্রথমে করে দিই বাই ডিফল্ট যেরকম ছিল, এবং ড্যাশে ক্লিক করি। ড্যাশে ক্লিক করার পরে আপনার এখানে 12 পয়েন্ট আছে, তো বাই ডিফল্ট এখানে যদি 12 থাকে তাহলে আপনার গ্যাপটাও 12 হয়ে যায়, তাহলে এরকমটা আসে। বাট এটাকে আপনি চাইলে আপনার নিজের মতো করে দিতে পারবেন। এখানে যদি গ্যাপ 5 দেন, তারপর এটাতে যান, দেখেন এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তার মানে আপনার প্রথমে যে স্টকটা সেটা 12 পয়েন্টের, তার মাঝখানে গ্যাপটা কত 5, আবার শুরু হয়েছে 12 পয়েন্টের, এইভাবে গেছে। বুঝে গেছে? শুধু লাইন বরাবর। সো এটা লাইন বরাবর জিনিসগুলোতে আরো ভালো কাজ করে। তো আমি যদি এখানে ড্যাশটা দিই, দেখেন, এবং করার কথা। তো এখানে বাই ডিফল্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা রাউন্ডেড শেপের ক্ষেত্রে, মানে ক্লোজ শেপের ক্ষেত্রে কাজ করছে, নর্মাল শেপের ক্ষেত্রে আমি জিনিসটা শো করছি না, বাট আসবে, এটার কাজ আছে আলাদা। তো এইগুলো একই ব্যাপার, আপনি আপনার মতো এই জায়গাতে একটা ইয়ে তৈরি করে দিতে পারেন কিভাবে জিনিসগুলো হতে কাজ করে। এখন আচ্ছা, আজানটা হয়ে যাক। হ্যাঁ,
ওকে, ওকে, তাহলে আমরা এই অংশটুকু দেখলাম। এখন আমি এটাতে যাচ্ছি, আমাদের স্টক যেটা ছিল, যেটা দেখাবো বলছিলাম। দেখেন এই যে লাইন সেগমেন্টটার বা স্টকটার কয়টা মাথা? দুই দিকে না? বাম দিকে একটা, ডান দিকে একটা। তাহলে এখানে অ্যারো হেড বলে একটা কথা আছে। একটা অ্যারোর কয় মাথা হইতে পারে? দুই দিকে ওপেন থাকলে দুই দিকে। তাহলে এটা হচ্ছে বাম দিকের, কাজই করা যাবে না। আচ্ছা, একটু সাউন্ড ছিল, দ্যাটস ওয়াই গ্যাপ, মানে সময় নিলাম। আচ্ছা, এটা দেখেন, এটা বাম দিকের অংশ। বাম দিকে যখনই আমি এটাকে অ্যারোটাকে করছি, তাহলে অ্যারোটা বাম দিকে হচ্ছে, আর এটা হচ্ছে ডান দিকের পার্ট। ডান দিকে যখনই করব, এটা ডান দিকে। গট ইট? এবং এটাকে আপনি বড় ছোট করতে পারবেন যদি স্কেলিং করেন। দেখেন আমি বাম দিকেরটা ছোট করতে পারছি না? এটাও স্কেলিং করতে পারবো। একই সাথে যদি বড় ছোট করতে চান, এখানে লিঙ্ক করে দিবেন, সমস্যা নেই। এখন বিষয়টা এটা না, আমরা এখানে এইটা, এখানে এইটা, দুইটাই দুই রকম অ্যারো হেড দিতে পারবো। এবং সেটা যদি আপনি চেঞ্জ করতে চান, এটাতে ক্লিক করবেন, ওই যে স্টকের মতো, এটাতে ক্লিক করলে এটা অল্টারনেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তারপরে আমরা এই যে এইটাতে যদি ক্লিক করি, তাহলে এটা দেখেন, ওই যে আপনার এই স্টকটাকে কোথায় ছিল, যখন আমি এটাতে ক্লিক করি, একদম মাথায় না? তো এটা এই স্টকটা এখন এখানে চলে আসবে যদি আমরা এটাতে ক্লিক করি, মানে যতটুকু তার পক্ষে স্ট্রেক করা সম্ভব হয়। মূল লাইনটা ঠিক রেখে বাদ বাকি অংশটাকে আপনার অ্যারো দিয়ে দিবে, যেটুকু এক্সট্রা ছিল এখানে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যারোর কাজ। আমি সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ব্যাক যাচ্ছি আবারও। এবং এখানে একটা প্রোফাইল আছে, প্রোফাইলটা খুব কাজে লাগে আপনার বিভিন্ন আর্ট করতে। এই প্রোফাইলগুলো কি, আপনি নর্মাল একটা লাইন সেগমেন্ট, কিন্তু ওই লাইন সেগমেন্ট এভাবে দেখতে পারেন, এভাবে পারেন, এভাবে পারেন। আপনি জিনিসগুলো দেখবেন পরবর্তীতে। এবং এটা আপনি যে কোনো ধরনের পাথ নিয়ে কাজটা করতে পারেন। এটা কি একটা পাথ না? তাহলে এইগুলা কিন্তু সাপোজ এখানে কোনটার কথা বলবো, যেমন এটা কিন্তু আমি টুল বা এই জাতীয় কিছু দেখাইতে কাজে লাগতে পারে বা লাগে। এবং সবকিছু এডিটেবল, আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এডিট করতে পারবেন। এই যে বড় ছোট অনেক কিছু। কি হলো, আলাদা একটা জিনিস হয়ে গেল না? কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। এবং পেন টুল দিয়ে আঁকলেও আপনি সেম কাজটা করতে পারবেন। আচ্ছা, এই যে আচ্ছা, পেন টুল দিয়ে আমার এখানে যে ড্যাশ লাইন সিলেক্ট করা আছে, ওই যে কিছুক্ষণ আগে এখানে স্ট্রোকটা বেশি, এই জন্য আমরা দেখাতে পাচ্ছিলাম না, কারণ কি এত মোটা যে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, এই জন্য বিষয়টা বোঝা যায়নি। এখানে যে 1 পয়েন্ট, আমার ড্যাশ লাইনটা আমি তুলে দিচ্ছি। তুলে দিলে হবে না, সিলেক্ট করে তুললে তখন সে বুঝতে পারবে, তাহলে বুঝবে না। ক্লিয়ার? এবং আমরা এই যে একটু মোটা করে এটাকে সিলেক্ট করে যদি এই জায়গাতে ইউনিফর্মটা দিই, তাহলে দেখেন বুম। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল স্টকের কাজ। স্টকের কাজটা মনে রাখতে হবে খুব ভালোভাবে, যারা আগে ফটোশপে করেছেন ভালোভাবে, তাদের তো জিনিসগুলো একই রকম, শুধু এই জায়গাটা, এই দুইটা জায়গা নতুন লাগলো, ঠিক না? ওকে। এবং আমরা এখানে স্টক নিই। স্টক নেওয়ার পরে এই স্টকের উপরে আপনি কিন্তু ব্রাশের ইফেক্ট দিতে পারবেন। তো ব্রাশ কোথায় আছে? আমরা ব্রাশ যদিও আজকে ফুল করব না, কারণ ব্রাশের অনেক কাজ আছে এই জায়গাতে ব্রাশ অনেক কিছু। আমরা জাস্ট ওভারঅল, সাপোজ এই স্টকটা আপনার সিলেক্ট করতে হবে। এই স্টকটাকে আপনি ব্রাশ হিসেবে যদি দেখতে চান, তাহলে এই যে দেখতে পারবেন এভাবে।
হচ্ছে না চেঞ্জ? ব্রাশ যেরকম স্ট্রোকটা ব্রাশের মতো করে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা না নিয়ে আমরা ব্রাশ, ঠিক আছে। সাপোজ এই যে আপনার এটা যদি সিলেক্ট থাকে, জিন্স কালার যেটা, সেটাও দেখতে পারবেন। এটা কিন্তু আসলে একটা ব্রাশ। আমরা এটাকে প্যাটার্নের সাথে পরিচিত আছি না? এটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। ওকে, তো স্ট্রোকের বিষয়টা আর বলতে হলে আমাদের একটু ব্রাশে যেতে হবে সরাসরি। এখন আমার এখানে ফিল কি আছে? ফিলের কালার কি আর স্ট্রোকের কালার কি বলেন তো? ব্ল্যাক। তাহলে আমি যদি ব্রাশ আঁকি, সাপোজ এই যে এখানে আঁকছি, ওটা না, আমি নর্মাল নিই। আমার ব্রাশের কালারটা কি হলো এখন? আমি নর্মাল ব্রাশটা সিলেক্ট করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। বেসিক যেটা আর কি। ওকে, তাহলে ব্রাশের কালারটা কি হলো আমার এখন বলেন তো? ব্ল্যাক। তার মানে এখানে কি বুঝলাম যে ব্রাশ আসলে কি? স্ট্রোক। ব্রাশ আসলে স্ট্রোক। এর সবাই আমরা খুব ধীরে সুস্থে জিনিসগুলো বলছি, স্লোলি, কিন্তু আপনাদের রেসপন্স আসতে হবে। যারা বুঝতে না পারলে তারা সাথে সাথে বলবেন, গ্যাপ দেওয়ার পরে। লোডটা শেষ হোক। নর্মাল যে পাথ বা লাইন সেগমেন্ট, সেগুলো তো অবশ্যই স্টক, সাথে আমার ব্রাশটা স্টক, সেটা আমরা দেখলাম। এবং আরো কিছু রয়েছে, সেগুলোতে আমরা দেখব। তো এখানে ব্রাশ দেখেন ভালো করে, ব্রাশটাকে একটু মোটা করি আমরা। যদি স্ট্রোক সাইজ হিসাবে মনে হয় কাজ করতে চাচ্ছে, আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিই ব্রাশে। তো এখন যদি এই ব্রাশটা আমি করি, এটা স্ট্রোক না? সিলেক্ট করি, করে স্ট্রোকের কালারটা চেঞ্জ করি, তাহলে আমার ব্রাশের কালার চেঞ্জ হয়েছে। এবং এখানে কিন্তু স্ট্রোক দেখাচ্ছে। জিনিসগুলো মাথায় রাখেন। ব্রাশের নিচে আরেকটা আছে আপনার ব্লব ব্রাশ। ব্লব ব্রাশটা আমরা এখানে ক্লিক করি এবং আচ্ছা, আমরা এই জায়গাটা চেঞ্জ করি। যেহেতু কোনো কালার নেই, সেহেতু আমরা স্ট্রোকটা দেখতে পাচ্ছি। আমরা ইয়েলো বা এখানে গ্রিন কালারটা দেখি, দেখার পরে মাঝখানটা অটোমেটিকলি আসছে। যেটা দেখাতে চাচ্ছি আমার থেকে বড় ছোট হচ্ছে। জিনিসটা হয়তো খেয়াল করছেন না। জিনিসগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই।
আচ্ছা আমি মুখে বলি, একটু ঝামেলা করছে, কমেন্টটা নিচ্ছে না, ব্রাশটা বড় না হলে জিনিসটা বুঝতে পারবো না, আমি শুধু স্ট্রোকেরটা পাচ্ছি। এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে আপনার যেমন আপনি ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট যেটা ব্রাশ নেওয়ার পরে এটা ক্লিক করলে এটা বড় হবে। কমেন্টটা কি প্রবলেম আছে বুঝতে পারছি না আমি, কারণ এই এটি ইনস্টল দেওয়ার পরে এটাতে এই ধরনের কাজগুলো এখনো করা হয়নি, একটু দেখতে হবে। তো আপনি এখানে যে ইয়েটা ফিলটা নেবেন, ব্লব ব্লাশ যখন ক্লিক করবেন এবং ব্রাশটার সাইজ যখন বড় করবেন থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে ওইটাই বড় হচ্ছে না, ওইটাই প্রবলেম আছে, তাহলে আপনার শুধুমাত্র ফিল কালারটা আসবে, ফিল কালারটা আসবে। কি কালার আসবে? ফিল কালার আসবে। কিন্তু আপনি ব্লাশ যখন ক্লিক করবেন দেখেন এটাকে অটোমেটিকলি স্ট্রোকে চলে যাচ্ছে, কারণ স্ট্রোকটা শো করছে, মাঝখানের কালারটা এখন শো করছে না, ব্লব ব্লাশের যে ব্যাপারটা। তো এটা এসে আমরা ফুল জায়গাটা ঘুরে যাবে। তো এতটুকু মনে রাখলে হবে, ব্রাশ হচ্ছে নিজে স্ট্রোক এবং ব্লব ব্রাশ হচ্ছে পেন। এতটুকু মনে রাখলে হবে। যদি এর কাজ খুবই ক্ষীণ, কি কাজটা করি আমরা নিজে নিজে হয়তো মেঘ টাইপের কিছু আঁকতে পারি, খুবই কম কাজ। এবং আপনার আরো কি কি আছে, যেমন পেন্সিল। পেন্সিল কি নিজেও একটা স্ট্রোক, কারণ এখানে যে ব্লু কালারটা ছিল ফিলের কালার তো সে নেয়নি, এবং ফিলের কালার আমার দেওয়া উচিত। এখন দেখেন, এখন দেখেন ব্ল্যাক আসছে না? আচ্ছা আমার এখানে একটা প্রবলেম হচ্ছে, খেয়াল করছেন কিনা আপনারা, আমি যখনই এখানে কোনো কিছু ক্লিক করছি আমার ফিলটা অটো নাল হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমি পরে ফিক্স করবো, সমস্যা নেই। আপনারা পেন্সিলটা দেখেন, তাহলে পেন্সিল আর ব্রাশের মধ্যে পার্থক্য কি? পেন্সিল নর্মালি একটা পেন্সিল যেটা আপনি মানে সূক্ষ্ম কিছু লাইন আঁকতে পারেন, আর ব্রাশের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের জিনিসগুলা নিজের মতো করে কাজ করতে পারেন। ওকে, আমরা স্পিড একটু বাড়াচ্ছি কাজের ক্ষেত্রে, একটু ঝিমাই ঝিমাই বলছিলাম, জিনিসগুলো দরকার ছিল। তাহলে ব্রাশের ব্যাপারটা কি একটু মাথায় ঢুকছে? ব্রাশের কাজ কিন্তু আছে, কাস্টম ব্রাশ নিয়ে আমরা কাজ আবারও করবো পরে। এতটুকু শুধু মাথায় ঢুকলেই হবে। এখানে আরো কিছু ছোটখাটো টুল আছে, সেগুলো আমরা একটু দেখবো। তো পেন্সিল জিনিসটা বুঝছেন, পেন্সিল কি কাজ করে? হ্যালো, সবাই অ্যান্সার দেন তো, সবাই, সবাই মাইক অন করেন। কই, সবাই অ্যান্সার করেন, মাইক সবাই অন করেন। একটা মিনিটের জন্য মাইকটা সবাই অন করে রাখেন। রোহান রশিদ, তারিকুল ইসলাম, এমডি হান্নান, রমজান মোল্লা, অমি আপু, কই এরা? আচ্ছা অমি আপু, তারিকুল ইসলামের মাইকে সমস্যা, এই দুটা জানি। আচ্ছা ঠিক আছে, কিন্তু অন তো করবেন, আপনারা অন তো করবেন, এই জন্য এই অবস্থা রেসপন্সের। আচ্ছা দেখেন, এখানে আরো কিছু টুল আছে, আমরা ডান দিকে ক্লিক করলে এখন একটু আমরা সুইফট যাব। শেপার টুল, শেপার টুল কি করে আপনার? শেপার টুল সে আপনাকে একটা শেপ দিবে। সাপোজ ধরেন আপনি এইভাবে একে একটা সার্কেল চাচ্ছেন, বাট এটা কি পারফেক্ট সার্কেল হয়েছে? হয়েছে? তাহলে আপনি আপনি এটাকে যদি ছেড়ে দেন, সে দেখেন মানে মোটামুটি এটাকে একটা জায়গাতে নিয়ে আসবে, হ্যাঁ, বা আপনি কাছাকাছি যদি নিয়ে যেতে পারেন, আপনি এটাকে নিজের মতো করে একটা শেপ দিতে পারবেন। আমি পেন্সিল টুলে আছি, যাই হোক, এই জন্যই বলে কাজ হচ্ছে না। এখন আমরা আসি, আমরা পেন্সিল টুল দিয়ে জিনিসগুলো আঁকলাম, এটা কিন্তু একটা পারফেক্ট হয়নি, পারফেক্ট হয়েছে, বাট আপনি শেপার টুল দিয়ে শুধু ছেড়ে দেন, কিন্তু ঠেকাতে হবে, কাছে নিয়ে যেতে হবে। কি হলো ব্যাপারটা, বুঝে গেছে? আপনার যতগুলো এখানে শেপ আছে সেই শেপগুলো আপনি শেপার টুল দিয়ে আঁকতে পারবেন কাছাকাছি নিয়ে গিয়ে।
আপনি ধরেন কোনো টিউটোরিয়াল নিচ্ছেন, আপনাকে এভাবে দেখানো উচিত। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ত্রিভুজ আঁকি এভাবে। তাহলে স্টুডেন্টের সামনে আপনি এভাবে কাজ করতে গেলে আপনারা এটা পারফেক্টলি কিন্তু তখন দেখাতে পারবেন। এটা হচ্ছে আপনার শেপার টুল। শেপটাকে যে কোনো শেপের আকৃতিতে দিয়ে দেয়। পেন্সিল দেখলাম, স্মুথ টুল আছে। স্মুথ টুল জিনিসটা কি? স্মুথ টুল জিনিসটা দেখতে হলে আমরা প্রথমে পেন্সিল টুলেই যাই। এই যে আপনার পেন্সিল টুল, এটা পেন্সিল টুল না? তারপর আপনি এখান থেকে হচ্ছে বা স্মুথ টুলটা নেবেন। স্মুথ টুল কি করবে? আপনার এই মাথাগুলো দেখেন খুব রাফ রাফ হয়ে আছে না? রাফ মিন এটা চলে, আপনি এটাকে স্মুথ করতে চাচ্ছেন, স্মুথ হয়? এবং খুব ভালোভাবে আপনি ওই অ্যাঙ্কর পয়েন্ট উপর থেকে নিয়ে আসতে হবে। বিষয়টা কি, সিলেক্ট করে নিতে হবে এই আর কি, যতটুকু কাজ করতে চাচ্ছেন। দেখছেন? তাহলে এইভাবে আমরা এটা স্মুথ করতে পারি। এবং এটা শুধু এখানে না, আপনি এটা পেন্সিল দিয়ে, পেন টুল দিয়ে আঁকিয়েও জিনিসটাকে করতে পারেন। তারপর যেটা এঁকেছেন এটাকে সিলেক্ট করেন, এখানে স্মুথ টুলে যান এবং যাওয়ার পরে স্মুথ হচ্ছে। আপনার যতটুকু তার পক্ষে পসিবল ততটুকু স্মুথ করবে, আপনার রাফটাকে স্মুথ করে দিবে। কোথাও না হলে নতুন ভাবে সেখানে আপনি একটু সিলেক্ট করে নিয়ে জাস্ট স্মুথ টুলের কাজটা এভাবে করতে পারবেন সুন্দর করে। জোরে বলতে হবে একটু। এখন পারবেন একটু, মানে এখন জিনিসগুলা নতুন ভাবে করতে গেলে এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? তারপরে আমি এটা একটা পাথ আমার, এটা একটা পাথ। এখানে একটা টুল আছে পাথ ইরেজার টুল। তো এটার নাম দেখে তো বোঝা যাচ্ছে পাথ ইরেজার। সে পাথকে কি করে? আচ্ছা, তাহলে কাজ হচ্ছে না কেন? আমাকে সিলেক্ট থাকতে হবে তো যেটা কাজ করবে। এই যে পাথ ইরেজ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না কেন? সিলেক্ট নাই। এই যে পাথটাকে সে ওপেন করে দেবে, ইরেজ করে দিবে, যতটুকু টানবেন ততটুকু ইরেজ করে দেবে। তার কাজ হচ্ছে শুধু ইরেজ করা। হ্যাঁ, পাথ বরাবর টানবেন, এভাবে টানলে হবে না, লাইন সেগমেন্ট পাথ বরাবর টানবেন। এবং ইরেজ করার পরে কি অবস্থা করেছে দেখেন, ইরেজ করেই নি শুধু, সে একে প্রত্যেকটা শেপ, এখন এটা আলাদা স্টক, এটা আলাদা স্টক এবং এটা আলাদা পাথ। পাথ ইরেজ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা পাথে দিয়ে ফেলছে। এগুলো আমাদের লাগে অনেক সময়। অনেকটুকু সাপোজ আপনি এখানে একটা এই বরাবর লাইন আঁকতে চান, এইটুকু বাড়তি হয়ে গেছে, তাহলে এইটুকু কি আপনি ইরেজ করতে পারবেন না? তা পাথ ইরেজার টুল। এবার হচ্ছে জয়েন টুল। তো এর আগে আমরা জয়েন্ট সম্পর্কে জানি, জানি না? তো এই জয়েন ওই জয়েনের মধ্যে একটু একটু পার্থক্য, হালকা, খুব বেশি পার্থক্য নেই। সাপোজ আমি পেন টুল দিয়ে কিছু একটা আঁকলাম, বা এবং এটাকে আমি কন্ট্রোল কন্ট্রোল আচ্ছা নরমালি এখানে এই রেখায় রেখাটা ওভারল্যাপ করছে, একে অপরের উপর ওভারল্যাপ করছে না? যেটা বলছেন এটা কিন্তু ওভারল্যাপ করছে। আপনার আগের জয়েন্ট টুল কি করতো? দুইটা পাথ আপনি নিলেন, পাশাপাশি রাখলেন, এই যে পাশাপাশি রাখলেন, এভারেজ করে তাকে জয়েন করতে পারে। আর এখানকার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা একটু যার সাউন্ড হচ্ছে উনি আপাতত একটু মিউট করেন, কথা বলতে গিয়েই পাচ্ছে। আচ্ছা, এখানকার জয়েন্ট টুলের কাজটা হচ্ছে ইজি। সে আপনার দুইটা যে পাথ ওভারল্যাপ করছে, ওভারল্যাপ পাথটাকে জয়েন করে দিবে। ভালো করে মাথায় রাখি কি করবে, ওভারল্যাপ পাথটাকে জয়েন করবে। করছে? আমি হোল জিনিসটাকে যদি এখন সিলেক্ট করি এবং এখানে জয়েন করে দেখ, ওভারল্যাপ পাথটাকে কি করবে? আচ্ছা লোডটা চেক করো। জুয়ান
টুল নাই, সমস্যা হইতে পারে, জিজ্ঞাসা করতেন। টুল না থাকলে মানে এমনি আপনার কমন, আপনার কি মনে হয় কত ব্যবহার করেন? 19 সালে তো আছে, এগুলো সব আছে, এগুলো আগে থেকেই আছে। আপনার যেগুলা নাই সেখানে এগুলা এখান থেকে অ্যাড করে নেবেন, এই যে এই জায়গাতে ক্লিক করে, অথবা লেআউট করে নেবেন এখানকার ওয়ার্কপ্লেস থেকে। এখানে ক্লিক করবেন, ওয়ার্কপ্লেস যেটা আসবে ওয়ার্কস্পেস, সেখান থেকে লেআউট ক্লিক করলে অটো চলে আসবে, সবই আছে। ইলিস্ট্রেটর 2015 থেকে 14 থেকে শুরু করে 15 বলবো এখন পর্যন্ত টুল যা দেখছেন নতুন, ওভারঅল সবই আছে, শুধু দুই একটা জায়গায় চেঞ্জ হয়েছে আর কি। এটা কি হলো? আচ্ছা, লোডটা শেষ হোক। আচ্ছা, ততক্ষণে আমরা বলি আর কি। কাজ তো একটা দেখালাম যেহেতু, তাহলে নর্মাল জয় এখানে এই যে আপনার এই জয়েন আর আমরা যে হচ্ছে পাথ জয়েন করি, দুটার মধ্যে পার্থক্য কি? কাদের বললাম আমি? আরেকজন? ওভারল্যাপ পাথগুলো যে জায়গায় আসলে মিলিত হচ্ছে সেই জায়গাটা জয়েন করে দেয়, আর ওই বাদ বাকি অংশটা চলে যায়। যেমন আমরা এখানে করছি, এখানে সমস্যা যেটা হয়েছে, ওভারল্যাপ দুই জায়গা থেকে আসছে, তো মানে একটু কনফিউজড, বেশি রিডিং করতে গিয়ে লোড নিয়ে ফেলছে, বাট এটা কিন্তু পারফেক্টলি হয়েছে। আর এমনি নর্মাল জয়েন করি আমরা পাঁচ জয়েন, সেটা হচ্ছে এভাবে। আচ্ছা, পাঁচ জয়েনের একটা শর্টকাট আমি আপনাদেরকে বলে দিই, গতদিন বলি না ইচ্ছা করি। এমনি আমরা যখন জয়েন করি কিভাবে করি? কন্ট্রোল জে। আর এভারেজ করি কিভাবে? কন্ট্রোল অল্টার জে, তাই তো? আচ্ছা, আপনি দুইটা কাজই যদি একবারে করতে চান তাহলে সবগুলো মিলে একবারে প্রেস করবেন। তাহলে সবগুলো মিলে একবারে প্রেস করলে কি হবে? কন্ট্রোল অল্টার শিফট জে, এটা আমরা কাজ করবে, পারফেক্টলি কাজ করবে। কতক্ষণ লোড? নিজে ট্রাই করে দেখছেন আপনারা? এটা দেখেন তো, লোডটা শেষ হওয়া পর্যন্ত আমি যেটা বললাম বা করলাম যতটুকু। আচ্ছা, যতটুকু বললাম ততটুকু একজন শেয়ার করেন, শেয়ার করে অতটুকু দেখান, আমার এটা একটু ঠিক হলে আমি ব্যাক করছি সাথে সাথে।
হ্যাঁ আছে। রাউন্ডেড শেপ করতে চান, ও ইয়ে করেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেই তো আসবে। না না, মানে সিলেকশন টুল দিয়ে আসবে, ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলে তো আসবেই সিঙ্গেল সিঙ্গেল, বাট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলে আসবে, আপনার আসে না কেন? না, এই অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে কোনো অপশন নাই, ওটা তো গাইড গুলো আমরা দেখে দিতে পারি, গ্রিড শো করতে পারি, ওটা অটো আসে। অ্যাঙ্কর পয়েন্ট গুলো তো অটো আসতে হবে, কারণ ওটা তো শেপের পার্ট। আপনি কাজ করেন, আপাতত শুধু হচ্ছে স্টকটা নান করে দেন, দিয়ে আবার ট্রাই করে দেখেন। এটা অটো আসে, হ্যাঁ। আর ওখানে শোর করার যেটা কথা বলছেন, ওখানে স্মার্ট গাইড এই জিনিসগুলো ইয়ে করা যায়। অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা দেখতে হবে, এখন ওই যেটা করলাম আমার সফটওয়্যারের ইয়েটা ঠিক হয়ে যাবে। মানে তারপরে ওই জায়গাটা দেখতে পারেন, মানে যতটুকু আমরাই করলাম, তাহলে ক্লাসের এই জায়গাটা রিভাইজ হোক, তারপর প্রবলেমটা পরে দেখি। আমি আপনার ওইটাও দেখাচ্ছি প্রয়োজন এখানে। আচ্ছা, অনেক সময় ব্যাপার যেটা হয় যে আমরা তো আসলে সবাই ক্র্যাক ভার্সন ব্যবহার করি, ঘুরে ফিরে যেভাবেই হোক, কিছুটা প্রি অ্যাক্টিভ কিছুটা অ্যাক্টিভ। তো আপনার নতুন সফটওয়্যার গুলো পিসিতে একেবারে লেটেস্ট ভার্সন গুলো ঝামেলা করে, কারণ কিছু বিষয় মিসিং থাকে, কিছু কমেন্ট প্রোগ্রামিং এর, এটা হয়তো অনেকে জানেন কি জানেন না, যে প্রবলেম গুলো আমরা ফেস করছি এগুলো করে কারণ কি আপনার পিসিতে নেট আছে, মানে ওই সফটওয়্যার কোম্পানি জানে যে আপনি তার সফটওয়্যার ব্যবহার করছেন, এটা তারা জানবেই। তো এই জন্য কিছু বিষয় মিসিং থাকে যে ফ্রি ব্যবহার করবেন, কারণ এটা আসলে ফ্রি তো আর অ্যালাউ না, বাট তারা কিন্তু যেন ব্যবহার করতে দিচ্ছে, বিকজ ডেভেলপিং কান্ট্রিতে যদি তারা প্রেশারাইজ করে, এই জিনিসটাকে ইলিগাল ঘোষণা করে, তাহলে কিন্তু কোটি কোটি মানুষ এগুলো ব্যবহার করার সুযোগ পাবে না, ঠিক না? আসলে বাইরের কোনো কোম্পানির উদ্দেশ্য এরকম না, উদ্দেশ্য হচ্ছে তাদের মানুষের কাছে পৌঁছানো, যত বেশি পৌঁছাতে পারবে মানুষের হৃদয়ে তারা তত বেশি থাকবে, এটা তারা জানে, দে নো ইট ভেরি ক্লিয়ারলি। দ্যাটস ওয়াই আপনারা উইন্ডোজও দেখেন ফ্রি পান, অথচ ফ্রি পাওয়ার কথা না, এগুলো হচ্ছে অন্য ইস্যু। তো এই জন্য নতুন সফটওয়্যার গুলো একদম পিসিতে নামানোর পরেই দেখবেন প্রবলেম করছে, বাট পুরোনো গুলো ব্যবহার করেন, তারা ওপেনলি প্রবলেম করবেই না, মানে এটা আপনাকে একেবারেই দিয়ে দিয়েছে, ওটা নিয়ে কোনো কনসার্ন নেই। ঠিক আছে, আমি প্রেজেন্ট করছি, হ্যাঁ। আচ্ছা,
দেখেন আমরা যেখানে ছিলাম, আচ্ছা আপনার যে প্রবলেমটা হচ্ছিল নাথিং এলস, সেটা হচ্ছে এরকম, তাই তো? দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অটো চলে আসে। তো আপনি কাজ করতে পারেন, দেখেন ফিল দিলেও আসবে, না দিলেও আসবে, এবং এর সাথে এখানকার সেটিং এর অ্যাঙ্কর পয়েন্টের আমার জানা মতে খুব একটা সম্পর্ক নাই। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টের স্মার্ট গাইড গুলো এগুলো অন রেখে দেখতে পারেন, বাট নাই, অ্যাঙ্কর পয়েন্টের জায়গাটা অটো আসে। কেন আসছে না, বা আপনি যদি বেশি পুরোনো সফটওয়্যার ব্যবহার করে থাকেন সেগুলোর ক্ষেত্রে আবার কিন্তু আলাদা ওয়ে। ওই আমি CS6 কখনো ব্যবহার করিনি, সো আই ডোন্ট নো, বাট শুনেছি। সেটা পরের বিষয়। এখন আমরা যেটা যাচ্ছিলাম বা বলছিলাম, ধরেন ওভারল্যাপের জায়গাটা, তাই তো? তাহলে আপনাকে প্রথমে দুইটাই কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা জয়েন পাথের যে জায়গাটা, যেটা জাস্ট এই যে জয়েন হচ্ছে না, এবং আপনি এটাকে চাচ্ছেন যে তিনটা মিলে একটা শেপ বানাতে চাচ্ছেন, তাহলে সিলেক্ট করেন। সিলেক্ট করে সেই এই যে এটা হয়েছে, এটা হয়েছে। ওকে, তাহলে কমপ্লিটলি আমরা এই জিনিসটাকে দেখেন একটা সমকোণী ত্রিভুজের মতো কিছু একটা এঁকে ফেললাম। তাহলে এইগুলা হচ্ছে আমার এখানকার কাজ, ধীরে ধীরে দেখলাম, মানে আই হোপ আপনাদের মনে থাকবে জিনিসগুলো সোজা এবং মজার। এখানে শেপ নিয়ে এত কাজ করা যায়, এত কাজ করা যায়, জাস্ট আনইউজেবল। এবং এখানে আমাদের কিছু জিনিস আছে, ইরেজার টুল। তাহলে আমরা প্রথমে এরকম কিছু একটা আঁকি। বিষয়গুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু কাজ করতে গিয়ে আপনি ভয় পাবেন যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, আমি পারফেক্ট কোনো শেপ আঁকিনি, আমি এটাতে যাচ্ছি। কিছুক্ষণ আগে দেখলাম আমরা পাথ ইরেজার টুল, তাহলে পাথ ইরেজার পাথ ইরেজ করে, সে পাথটা কি করে, বিষয়টা বুঝছেন? হ্যালো, সাথে 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 রেসপন্স। তো ইরেজার টুল পাথ ইরেজ করে, বাট এই ইরেজার কিছু ইরেজ করবে, বাট তার কিছু ব্যাপার আছে। যেমন আমি যদি এটা এইভাবে এখান থেকে ইরেজ করি, দেখেন সে কি করে, কি করছে বলেন তো? আচ্ছা, ওই যে ব্রাশ বড় হচ্ছিল না, এখন এটা বড় হচ্ছে, কাট ব্র্যাকেট দিলে এটা বড় হবে। আপনি যখন এটাকে ইরেজ করবেন, সে নিজে আরেকটা পাথ তৈরি করে দিবে। আপনি যতটুকু ইরেজ করেছেন ব্রাশের সাইজ ততটুকু সে গেছে, কিন্তু সেখানে একটা পাথ তৈরি করে দেবে। আমি যদি এটা করি, আচ্ছা এটাকে একটু সিলেক্ট করি, আমি ইরেজার টুল ক্লিক করি, দেখেন এখান থেকে দিই, সে একটা পাথ তৈরি করে দিবে, দিচ্ছে না? প্রতিবার পাথ তৈরি করে দিচ্ছে। ওকে, এবং আমরা আরেকবার ইলিপটিক্যাল টুলটা নিই, তো ব্রাশের সাইজটা একটু ছোট করব ইরেজার টুলের। তাহলে এ একটা, এ একটা, এ একটা। তাহলে কি করলো সে? প্রত্যেকবার আমাকে যে পথ দিয়ে গেছি সে পথগুলো সে ইরেজ করেছে, প্রত্যেকবার। ভালো করে বোঝেন, করছে না? এটা কিন্তু খুব কমন একটা উদাহরণ ইরেজার টুলের ক্ষেত্রে। আপনার কালার সেন্স সম্পর্কে ধারণা থাকলে আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছুই তৈরি করে ফেলছি বা করে ফেলবো, সেটা আলাদা কথা। আমরা এখানে স্টক না থাকলে আরো ভালো হতো। এই জায়গাগুলোতে হোল জিনিসটাকে আপনারা সিলেক্ট করে এখানে জাস্ট নান করে দিলেই স্টক নান হয়ে যাবে। এই যে জিনিসটাকে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইরেজার টুল। এরপরে যেটা আছে সিজর টুল, নাইফ টুল। এগুলোর মধ্যে একটু বেসিক পার্থক্যগুলো আমাদের দেখতে হবে যে কোনটা কাজ করে। আচ্ছা, ইরেজার টুল আর নাইফ টুল একই কাজ করে। ইরেজার টুল, নাইফ টুল কি করে? একই কাজ করে। তো কিভাবে একই কাজ করে আমরা আবার এখানে আঁকলাম রেক্টেঙ্গুলা, বাই ডিফল্টে চলে যাই। এখানে আছে আমাদের নাইফ টুল। ইরেজার টুল কি করে, আপনার মাঝখান দিয়ে একটা গ্যাপ তৈরি করে আপনার ব্রাশের সাইজ অনুযায়ী। আর নাইফে তো কোনো সাইজ নাই, ব্রাশের সাইজ আছে?
তাহলে আপনি এখান থেকে যতটুকু নেবেন ততটুকু সে শুধু আলাদা করে দিবে, কেটে ফেলবেন। দেখেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে ধরে আপনি টান দেন, আলাদা করে ফেলছে না? তাহলে কি আমরা বুঝতে পারছি যে ইরেজার টুল আর নাইফ টুলের মধ্যে পার্থক্যটা? তাহলে যদি বুঝে থাকি, এবং আমাদের এরপরে আছে হচ্ছে এখানে সিজর। সিজরের বিষয়টা কি, আপনার সে ক্লোজ পাথের ক্ষেত্রে কাজটা করে, ওপেন পাথের ক্ষেত্রে কখনো আপনার সিজর কাজ করবে না। আপনি এটা ক্লোজ পাথ, আমি দুই জায়গাতে ক্লিক করলাম, দুই জায়গা থেকে কেটে আলাদা করে দিয়েছে না? বাট আপনি এইটাতে নাইফ এখন কাজ করতে চান, এইটাতে কাজ করবে না সে। কিন্তু আপনি মাঝখানে যদি দেন তাহলে সে করবে। কি জন্য? মাঝখানে জায়গাটাকে সে পেয়েছে, মানে দুইটা জায়গা থেকে আলাদা করতে পারবে, কিন্তু কোনো মাথায় কাজ করবে না। যেমন আমি এই জায়গাটাকে যদি আমরা স্ট্রোকের পার্টি করছি সবকিছু, এই যে অ্যারো হেড, দুইটাতে দুই রকম একটা অ্যারো দিয়ে দিই, এটাতে এরকম দিই, না এত ছোট বোঝা যাচ্ছে না, এরকম দিই, এবং এই মাথাটাতে আমরা এই যে এরকম কিছু একটা দিই। এখন কেন আমি এই জিনিসটা করলাম, আপনি সিজর দিয়ে যখন কোথাও কাটবেন, আপনি যে জায়গায় কাটবেন, আপনার একটা অংশ এরকম, একটা অংশ এরকম, সে ব্যাক দিবে। কি জন্য ব্যাক দিবে? কারণ সে যেহেতু পাথের উপরে কাজ করে, সে পাথের মাথাটা কিরকম, অ্যারো হেডটা কিরকম সেটাও বুঝতে পারে। খেয়াল করছেন? তাহলে এইটা আপনার কিভাবে হেল্প করবে? আপনি একই জিনিস দেখেন, একবার একটা জিনিসে আপনি অ্যারো হেড এবং এই দুইটা অ্যারো হেড দিয়েছেন, কিন্তু ওইটাকে আবার বারবার কপি করতে চাচ্ছেন, সেটা সরাসরি কপি না করে আবার সাইজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যতবার সিজর টুল দিয়ে ক্লিক করবেন ততবার আপনার জিনিসটা ব্যাক আসবে। এটা অনেক বেশি ইজি না? কারণ টুলের কাজই হচ্ছে আপনার কাজগুলোকে ইজি করে দেওয়া। দেখেন সবগুলাতে আছে না? হুম হুম আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের এখানকার তিনটার কাজ। জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, দয়া করে একটু মাথায় রাখেন আপনারা। এখন আমরা তাহলে ছোটখাটো কাজগুলো করলাম, এবং এখানে গতদিন একটা জিনিস দেখাতে একটু ভুলে গেছি, সেটা একটু দেখাতে হবে। আমরা এখানে এই শেপ নিব তিনটা। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এর উপরে যদি একটা শেপ আঁকি, যতবার নতুন শেপ আঁকবো সেই শেপটা আমার কি হবে, আগের শেপের উপরে তৈরি হবে। যতবারই আমি নতুন শেপ আঁকবো সেই শেপটা কি হবে, আগের শেপের, এবং প্রত্যেকটা উপরে হচ্ছে না? মাথায় রাখেন কাজগুলা খুবই ইম্পর্টেন্ট, বারবার গুরুত্ব দিয়ে যেগুলো বলছি। তাহলে প্রথমে এটা আঁকলাম এর উপরে উপরে, কিন্তু তাহলে আপনি এখন কিভাবে এটাকে নিচে পাঠাবেন, সেই পদ্ধতি তো থাকা লাগবে না? তাহলে আপনি চাচ্ছেন প্রথমটাকে এক স্টেপ নিচে দিবেন, তাহলে ডান দিকে ক্লিক করেন, মাউসের অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জ করবেন আসলে সাজাবেন। তাহলে এটা এক স্টেপ যদি নিচে দিতে চান, সেন্ড ব্যাকওয়ার্ড, এক স্টেপ নিচে গেছে না? এটাকে নিচেরটাকে এক স্টেপ উপরে আনতে চান, অ্যারেঞ্জে যান, এক স্টেপ ব্রিং ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি, এক স্টেপ সামনে। আচ্ছা, এটা সিলেক্ট থাকতে হবে, এবং এক স্টেপ সামনে বলতে এইটা নিচের স্টেপ, এটা তারপরের স্টেপ, সে কিন্তু এইটার উপরে উঠেছে, তো এইটার উপরে উঠতে পারছে না। কথা বুঝছেন? আচ্ছা, এখন নিচেরটাকে একদম উপরে নিয়ে আসতে চাই, অ্যারেঞ্জ করেন, ব্রিং ফ্রন্ট, দেখেন এটা সবার উপরে উঠবে। ক্লিয়ার? এখন এইটাকে এক স্টেপ সামনে আনতে চান, যেটা এর আগে আমরা করলাম, বাট আপনারা বুঝতে পারেননি, শিওর। এক স্টেপ সামনে আনতে চান, ব্রিং ফরওয়ার্ড, এই যে আসছে। এইটাকে এবার একেবারে সবার নিচে দিয়ে দিতে চান, এটাকে অ্যারেঞ্জ, ব্রিং ব্যাক, কি করবেন, সেন্ড টু ব্যাক, আমরা পাঠাবো, আর ব্রিং মানে সামনে নিয়ে আসা, সেন্ড টু ব্যাক একদম নিচে চলে গেছে। তাহলে আমরা এই কাজটা কিন্তু এইভাবে করতে পারি বা করব, প্রতিনিয়ত এই কাজটা আমাদের করতে হবে। ক্লিয়ার এতটুকু? ওকে। গতদিন আমি আপনাদের কিছু কাজ দিয়েছিলাম এবং বলছিলাম প্রত্যেকদিন আমাদের কোনো না কোনো কাজ থাকবে, যে আমরা যে কাজ করব তার উপরে
সিলেক্ট করে এই কাজগুলো করতে হবে। আগের কাজের সাথে এই কাজের অনেক মিল আছে আপনাদের, এবং মিল থাকারই কথা, মিল না থাকলে সমস্যা। তো আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসি ফার্স্টে। আমি আগে থেকে কোনো কাজই সিলেক্ট করে রাখি না, আপনাদের সাথে সার্চ দিয়ে খুঁজে বের করি যাতে আপনাদের কাজগুলো বুঝতে সোজা হয়। কারণ ইউটিউবের ভিডিওর মতো মনে হবে, জিনিসগুলো আগে সিলেক্টেড থাকলে যারা একেবারে নতুন এগুলোকে ভয় পাবেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক, ভয় পাওয়াটা অস্বাভাবিক না। তাহলে আজকে আমরা একটু জটিল বিষয়ে কাজ করব, পেন টুল নিয়ে। পেন টুলের কাজ কিন্তু শেষ হয়নি, পেন টুলের কাজ সবসময়ের জন্যই চলতেই থাকবে। অথবা একটু ভালো হয় অ্যানিমেল লোগো দিয়ে দিই। স্পোর্টস লোগোতে অনেক শেপের ব্যাপার থাকে। আচ্ছা, আমি একটা নিয়ে দেখাচ্ছি, পরে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে, বা নিজে দিয়ে দিব কোন টাইপের লোগোগুলো নিয়ে কাজ করবেন। কারণ আমি যদি জটিল একটা বিষয় নিই সেটা আসলে অনেকক্ষণ সময় লেগে যাবে, হ্যাঁ, 1 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। তো এই জন্য আমি জাস্ট প্রসিডিউরটা আপনাদেরকে জাস্ট হালকা দেখাবো, আপনারা সেম কাজটা লোগো খুঁজে বের করে করবেন, অথবা আমি এখানে খুঁজে দিব। তাহলে এর আগে আমরা দেখেছিলাম কিভাবে ইমেজ প্লেস করতে হয়, আমরা আরেকভাবে ইমেজটাকে নিতে পারি, সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে। কিভাবে? ড্র্যাগ এন্ড ড্রপটা ফটোশপে যেভাবে কাজ করে এখানে ওইভাবে নেবেন, নেওয়ার পরে আপনার ইলাস্ট্রেটরে কই যাবেন, জাস্ট ছেড়ে দিবেন, আপনার এটা চলে আসছে। আচ্ছা, তাহলে সেম বিষয় আমরা আজকে আগের মতোই কাজ করব, একটু ডিফারেন্ট হবে। এবং এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে কেন ছাড়লাম, কারণ এটা আমি আমার সাইজে করতে চাইলাম না, ফটোটা অ্যাকচুয়ালি যে সাইজে সেই সাইজে নেওয়ার জন্য কাজটা করেছি। এখন আমরা কি এটাকে এমবেডেড করব? কেউ একজন বলেন এমবেডেড কেন করি, কি কাজ? বলেন, যে যে জানেন সবাই বলেন, সমস্যা নেই। আচ্ছা, যে বলছেন তারটা শুনি নাই, আরেকজন বলেন। হ্যালো। ওকে, এখন দেখেন আমি কতদিন একটা কাজ করেছিলাম এই জায়গাতে, কি করেছিলাম লেয়ার থেকে বলেন তো? যারা প্র্যাকটিস করেছেন তাদের মনে আছে। আমি দেখেন এটাকে এই জায়গা থেকে লক করতে পারি, করে এই জায়গা থেকে আমি অপাসিটি কমে দিতে কাজ করতে পারি, এবং বা সরি আগেই অপাসিটি কমিয়ে তারপরে এটাকে লক করা উচিত ছিল আমার। এই যে অপাসিটি আমি এটাকে ধরেন কমালাম, কমিয়ে এটাকে আমি লক করে দিয়ে কাজ করতে পারি। সেম একই কাজটা টেমপ্লেট আমাকে একবারে করে দিবে। কে করে দিবে? টেমপ্লেট। আমি এটাকে 100%ই রাখবো। দেখেন আমি টেমপ্লেটে যাব, কিচ্ছু কমাবে না আমাকে, অপাসিটি কিচ্ছু কমাবে না, কিন্তু আপনি যখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অটোমেটিকলি কমে ওই কাজটা করতে, কারণ সে জানে আপনি একটা ইমেজকে ব্যবহার করে ভেক্টর ট্রেসিং করতেন। ঠিক আছে?
বিষয়টা ইজি। আর কথা হচ্ছে এটা যদি লক্ষ্য হয়ে যায় তাহলে তো আপনার এটার আর কাজ করার কোনো মানে হয় না, মানে হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নতুন একটা লেয়ার নিয়ে কাজ করতে পারি, যে আমরা যে কাজটা করব সেটা একটা নতুন লেয়ারে হবে। আচ্ছা, এখানে লেয়ারটা কিভাবে কাজ করে, প্রত্যেকবার আপনি লেয়ার নিয়ে নতুন কাজ করতে পারেন, কিন্তু একই লেয়ারের মধ্যে যতবার নতুন পাথ আঁকবেন সেই পাথের বিষয়গুলো এর মধ্যে তৈরি হবে। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এই যে অংশটা এটা হচ্ছে পাথের অংশ, এভাবে হাজার হাজার পাথের অংশ তৈরি হবে। আমি যে এখানে যতগুলো আঁকাআঁকি করবো এখন, যতবার নতুন পাথ তৈরি করব ততবার আমার পাথের লেয়ার তৈরি হবে এই লেয়ারের নিচে। ঠিক আছে, এটা যদি কেউ বুঝতে ব্যর্থ হন এখানে লেয়ার কিন্তু কঠিন লাগবে। এই লেয়ারের মধ্যে কি লেয়ার তৈরি হবে, পাথের লেয়ার তৈরি হবে। তো আমরা দেখি যে আসলে তৈরি হয় কিনা। তাহলে একসাথে আমাদের লেয়ার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে যথেষ্ট পরিমাণ জুম করছি। মেইলচিম্পের লোগোটা আমরা পেন টুল দিয়ে করব। তো বেটার যে আমরা কন্ট্রোল আর দিয়ে কি করব বলেন তো, কারোর আইডিয়া? কোন বরাবর নিব আপু? বেনিফিট, বেনিফিট কি? ওকে, এবং আমরা এটাকে কি লক করব না গাইডটাকে? অবশ্যই লক করব। গাইড লক করলে এটা আপনার এই কালারটাই চলে আসবে, আগাটি কালারে। এখন কিন্তু বিষয়টা ইজি, আমি এটা নিলাম আপনাদের শর্টে দেখাতে পারবো সেই জন্য। তাহলে শুরুতেই আমরা যে কাজটা করতে পারি, ফার্স্ট ওয়ান দেখেন, আমি যদিও এই জায়গাটা বুঝতে পারছি না, আমি আনুমানিক একটা নিলাম শুধু দেখানোর জন্য, যদি এটা ওইভাবে লাগতো না এখান থেকে শুরু করলে হতো, অথবা আমরা কাজ করি না, ওইটাই বেটার। মানে আমি এখান থেকে পেন টুল আঁকার থেকে এখান থেকে যদি নিই তাহলে আমার সুবিধাটা কি, আমি ওই জিনিসটা তো নিচেই দিয়ে দিব, ঠিক না? নিচে দিয়ে দিব না, যতটুকু আমার দেখা যাচ্ছে অতটুকুর ব্যালেন্সটা ঠিক করি আমি। ওকে, আচ্ছা, না হলে আপনারা কন্ট্রোল জেড দিয়ে এক স্টেপ ব্যাকে গিয়ে এটার মাঝখান বরাবর নিয়ে অর্ধেক নেন। এটা নেন আমরা, কারণ সবগুলাই আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলাই এডিট করার ক্ষমতা রাখি, সেজন্য আমাদের কোনো টেনশন নাই এই ক্ষেত্রে। ওকে, তাহলে এই যে আমার একটা পাত আঁকলাম, এই পাতটা এখন দেখা যাচ্ছে না কারণ আমার এখানে কোনো স্টক দেওয়া ছিল না। আমরা এটা 1 স্টক পর্যন্ত নিলাম, এখন দেখতে পাচ্ছি না? তাহলে এই পাতটা তো আমার ডান দিকেও আছে, তাহলে আমি কি করতে পারি, এটাকে সিম্পলি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট যাওয়ার পর সবকিছু আমার আগের মতোই আছে, আমি জাস্ট এটাকে কপি করে শিফট প্রেস করে টেনে নিয়ে আসবো। এখন কিন্তু আমি অত বেশি সময় নিব না, দেখেন, এবং আমার এখানে হালকা 19-20 আছে, তো সেই কাজগুলা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। যেমন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা যদি সিলেক্ট করি তাহলে এই জায়গাটা দেখেন অনেকটাই ঠিক হয়ে গেছে। অনেক কাজগুলো আমরা এই যে কাছাকাছি গেছে না, এবং এখানে যে গ্যাপটা আছে সেটা আপনি হ্যান্ডেল ধরে এটাকে এই যে ঠিক করে দেন, তাহলে এখন পারফেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই দুটো অংশ সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট কি দিব, যে কর্নার, তারপরে আবারও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট ছিল, আমি কন্ট্রোল অল্টার শিফট যে, এখন দুইটা আমার একটা শেপ আছে। তাহলে কিভাবে বুঝবো, আমরা আইডোপটের টুলের কাজকে দেখানো লাগবে, আমরা তো জানি কি আইডোপট টুল কি করে, কালার নেই, এই যে নিচের কালারটা নিয়ে উপরের কালার ফিল করে দিয়েছে, দেখুন সুন্দর করে। এখন সমস্যা হচ্ছে আমরা এই মুহূর্তে কালারটা নিব না, কি জন্য নিব না, তৈরি করতে হবে। কিন্তু যদি চান আপনি নেবেন তাহলে এটাকে অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দেন,
কিন্তু এইটা যেহেতু লক করা, টেমপ্লেট করা, আমরা দেখতে পাবো না। তো আমরা আপাতত কালারটাকে অ্যাভয়েড করছি। এবং দেখেন কিছুক্ষণ আগে আমার এই লেয়ারের নিচে সেটা হয়, বাট ক্লিয়ারলি কাজ করি, সমস্যা নেই। লেয়ারের নিচে নতুন দুইটা পাত তৈরি হয়েছে, কারণ এই একটা আঁকলাম আমরা, এই একটা দুইবার নিছিলাম না, দুইটা জয়েন করছি ঠিক আছে, কিন্তু পাত তো দুইটা ছিল, এই যে দুইটা, কে জয়েন করছেন বারবার। ওকে, আবারও ঠিক আছে। ওকে, তাহলে বা কই ছিলাম আমরা? তাহলে আমরা একটা অংশ পেয়েছি। এখন এটা যদি একটু ইজি, আমরা এটাকে অন্যভাবেও করতে পারতাম, সমস্যা খুব একটা হতো না, মানে এটা একটু কোয়াইট ইজি, বাট আচ্ছা অন্য কিছু নিয়ে দেখাতে হবে, আমরা এটা এইভাবেই করি, পরে আবার এই অংশটুকু আঁকবো নাকি। তাহলে আমরা পেন টুল দিয়ে আঁকছি, আমার কিন্তু নতুন পাথের লেয়ার তৈরি হবে কি হবে না, আপনাদের কাছে কি মনে হয়? হবে। গুড। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোর অ্যান্সার যারা দিচ্ছেন বা মনে থাকছে, আপনারা হয়তো বুঝতেও পারছেন না যে এটা আপনাদেরকে কিছুদিন পর কাজ করতে গিয়ে কি পরিমাণ হেল্প করবে। ইভেন যারা কাজও করে দীর্ঘদিন ধরে, তারাও জিনিসগুলো আসলে অনেক সময় যেগুলো কাজ কম করে সেগুলো খেয়ে বসে থাকে কিন্তু। ওকে, এবং আমি এটাকে কন্ট্রোল প্রেস করে নিয়ে নিলাম। কথা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে, আমি জায়গাগুলোকে একটু ঠিক করে নিই। এই হ্যান্ডেলটাকে দিয়ে আমি এটাকে একটু ঠিক করব, তারপরে এই জায়গাটা তারপরে এটাকে একটু টেনে দিয়ে সমান করে নিই। এই যে সুন্দরভাবে রাউন্ড হচ্ছে না, এই যে রাউন্ড হয়ে গেল পারফেক্টলি। তারপর এই যে এটাও তাই পারফেক্টলি। দেখ অনেক কিছু করার আছে, সেগুলো আমাদের এখনকার কাজ না, এবং এটা আমি মনে হয় ব্ল্যাক নিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এতটুকু সেম কাজটা করতে পারি আমরা। কপি সেভ পেস্ট করে, কিন্তু হইতে পারে যে এটা হুবহু এই জায়গা থেকে এটা মিলছে না, রাইট? কারণ এটার স্ট্রাকচারটা এই জায়গা থেকে একটু ভিন্ন। কতটুকু ভিন্ন দেখি আমরা। একটু ডিফারেন্ট না, মানে এটা আর এটা আমরা সবগুলো ঠিক করে ফেলবো। দেখেন এই প্রবলেম গুলো আছে দেখে আমরা এটাকে চুজ করছি। এই যে এটা টানলাম, এটা টানলাম, পরে তো এভারেজ করে ঠিক করতেই পারবো আমরা এটাকে। এবং এই জায়গা থেকে আমার খুব একটা প্রবলেম হয়নি এই জায়গা থেকে। তারপর আমি এটাকে, না দুইটা না, এই সাইডের অংশটাকে আপনি পাথের উপরে যদি টান দেন, আপনি পাথটাকে কিন্তু ইচ্ছা মতো সরাইতে পারেন। এটা তো গতদিন আমরা পেন টুলে দেখছিলাম। বাট দেখলে কি হয়, ব্যাপারটা কাজ না করলে জিনিসটা নিজের সাথে, মানে নিজের প্রতি নিজে বিশ্বাস অর্জন করা যায় না, যে আমি যে একটা জিনিস পারি এটা কখন বুঝি, যখন আমরা সেই কাজটা নিজে করি। তাহলে এই যে অলমোস্ট অলমোস্ট, এবং আমরা কোনো গ্যাপই রাখবো না, মোটামুটি অলমোস্ট ডান।
আশেপাশে কোনো অংশ তখন যদি কাজ করে, আপনারা যেটা কাজ করবেন এগুলোকে লক করে রাখবেন অলওয়েজ। যেমন এটা কেন বলছি, আমার এই যে এই লেয়ার, আগের দুইটা লেয়ার ছিল, এই দুটো না, প্রথম দুইটা না, নিচের দুইটা, আপনি এটাকে আর এটাকে লক করে দেন, তাহলে আপনি এখানে যাই সিলেক্ট করেন এগুলা সিলেক্ট হবে। এখন তাহলে আমাদের এখানে গ্যাপ আছে এই দুইটা, তো এই দুইটা তো জাস্ট সার্কেল আর কিছুই না। এটা মিডল পয়েন্ট, আমরা অল্টার কন্ট্রোল, ও আচ্ছা এখনো করি নাই না, দাঁড়ান করবো। এটা যেহেতু হাত দিলাম তাহলে এটা করে ফেলি আমরা। কোন দূরত্বটা? স্পেস বার দিয়ে আপনি যে জায়গাতে এটাকে রাখতে চাচ্ছেন, সাপোজ ওই জায়গায় বসেনি পারফেক্টলি, তখন স্পেস বার দিলে ওটা আপনার হাতের কন্ট্রোলে চলে আসে। স্পেস বার প্রেস করলে বুঝতে পারবেন, কন্ট্রোলে চলে আসে এবং এমন ভাবে আসে যেটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাইতে পারবেন। হ্যাঁ, ওটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট বা যে সময় আপনি আঁকছেন ওই মাউস ছাড়া যাবে না ওই অবস্থায়। আচ্ছা তাহলে আগের পাতগুলো আমি জয়েন করে দিই, তাহলে এটা আমি জয়েন করে দিই, বলেন শর্টকাট বলেন। কন্ট্রোল অল্টার শিফট জে। আচ্ছা, টু ইন পয়েন্টটা খুঁজে পাচ্ছে না কারণ আমরা অনেক বেশি জুম করে কাজ করছিলাম তো। না, এটা হয়ে গেছে, কোনো ধরনের ওয়ার্নিং দেয়নি আমাদেরকে, মানে যেগুলো শো করে, দ্যাটস ওয়াই আমরা এটা বুঝে উঠতে পারিনি। এখানে আমরা দেখি, এটাও যদি হয়ে যায় তো ভালো, না হলে দেখাবে হয়নি এটা। ওকে ডান। এবং এই জায়গাটা আমরা একটু স্মুথ করে দিই টেনে। স্মুথ হচ্ছে। এখন যে প্রবলেমগুলো যদি থাকে, আপনার কিন্তু স্মুথ টুল আছে, সব আছে এখানে, এভরিথিং আছে। এবং এখানের প্রবলেমগুলো যদি আপনি ঠিক করতে চান, দেন এই যে এখানে এটুকু স্মুথ করে দিতে পারবেন। স্মুথ যদিও এখানে লাগবে না, কারণ এখানেই বিষয়টা এরকমই আছে, করব না। এবং আমরা এটাকে একটু টেনে ধরে বুম, হচ্ছে না পারফেক্টলি। ওকে, এখন আমরা এইটাকে একটু সিলেক্ট করে, কারণ এটার কালারটা আমরা এখন দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। কারণ আচ্ছা, এটার কালারটাও আমরা দিয়ে দিতে পারবো। আমরা লক দুইটা খুলে ফেলি। আচ্ছা, এই লক দুটো তুলতে হবে, তুললে তাহলে আপনার এটা কাজ করবে। এবং লক তুলালে হবে না, এটা সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট না করেই বুম, তাহলে আমার ওভারঅল এই কাজটা শেষ। বাড়তি কাজটুকু, বাড়তি কাজগুলোর প্রতি আমি গুরুত্ব দিচ্ছি না খুব একটা, বিকজ এটা জাস্ট র্যান্ডমলি পেন টুল দিয়ে আমরা এই কাজটা করে ফেলি। আচ্ছা, এই ভিজিবিলিটি আমি একটু অন মানে অফ করে দিই এটা। ক্লাসও করছেন, মুভিও দেখছেন, কে? না সিরিয়াল দেখেন? আচ্ছা, একই কালার থাক, কালারটা পরে চেঞ্জ করছি আমরা, অথবা চাইলে এই কালারটা আগে রেখে দেন নিয়ে। আচ্ছা, কালার রাখার একটা সহজ বিষয় আছে, এই একটা, এখানে যদি কি কি কালার রাখবেন, এই কালারটা রাখতে চাচ্ছেন,
এখন সবগুলো আমি পেন টুল দিয়ে কাজ করবো, যেহেতু আমি এখানকার আমার মেন কাজই ছিল পেন টুল নিয়ে। তাহলে এই একটা, আচ্ছা অনেক লেয়ার যখন হয়ে যাবে আপনার জিনিসগুলো খুঁজে পেতে টাফ হয়ে যাবে। যেমন এটা আপনার এখনকার বিষয়টা, তো এটার ভিজিবিলিটি আপনি অফ করে দিতে পারেন, তাহলে ভিতরেটা দেখতে পারবেন ওই যে আগের লেয়ারের মতোই, কোনো পার্থক্য নেই। ওকে, এন্ড আগের ভিজিবিলিটিটা আমি অন করে দিলাম। তাহলে এটার আমার কালার ছিল হচ্ছে এটা, এটার কালার ছিল হচ্ছে এটা, এটার কালার ছিল আমার এটা। দ্যাটস ইট, ডান। এখন যদি আমি where is my template, এই টেমপ্লেটটা আবার কমপ্লিট না জিনিসটা, আমি সামনে যেটা দেখছি এটা আমরা যেটা করছি সেটা, হ্যাঁ, কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস বাদ গেছে। কি বাদ গেছে কি বলতে পারবেন? না, এই যে এইটা, ওইটা কি না, ওইটা কি, তাহলে এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে ফিল রাখবো না, স্টক রাখবো, জাস্ট হয়ে যাবে। এখন এই ইমেজটাকে যদি আমি সরিয়ে নিই মেইলচিম্প এবং কন্ট্রোল 0 করি, বুম, হচ্ছে না কপি? তাহলে আমরা হচ্ছে পারফেক্ট কপি বাজ হিসাবে কাজ করতে পারলাম। গ্রাফিক ডিজাইন শেখার মূল জিনিসটা হচ্ছে কপি করা শিখতে হবে, বাট এই কপি করাগুলোকে নিজের কাজ বলে চালানো যাবে না, এটা ম্যান্ডেটরি, কপি করা শিখতে হবে। তাহলে পারবো আমরা এইভাবে কাজগুলো করতে। তো এটা গেল আপনাদের জন্য ইজি কাজ। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই জায়গাতে এটা দেখাতে হবে, না দেখলে এটা পেন টুল দিয়ে হতে পারে বা শেপ দিয়ে হতে পারে। সাপোজ একটা শেপ, আমি এখানে একটা কালার নিলাম, স্ট্রোকটা ম্যান্ডেটরি না, এবং এটাকে আরেকটা শেপ নিলাম মতন করে। আপনি চান কি এই দুইটা শেপ একসাথে করে দিবেন, অথবা দুইটা শেপের একটা অংশ রাখবেন একটা অংশ রাখবেন না, সেটা কিভাবে করতে পারি আমরা? এটা এই জায়গায় কাজ করতে কাজে লাগবে। এখানে একটা টুল আছে, নাম হচ্ছে শেপ বিল্ডার টুল, শিফট এম, নাম কি? শেপ বিল্ডার টুলটা হচ্ছে আমার দেখা মতো লোগো তৈরি করতে সবকিছু কাজে লাগে। তো আপনি দুইটাকে যদি এক জায়গায় করতে চান তাহলে কি করবেন, শেপ বিল্ডার টুল করে যখন এখানে আসবেন আপনার দেখেন কিছু জালের মতো দেখাচ্ছে না? প্রত্যেকটা অংশ সে সেপারেট করতে পারে নিজের থেকে, অথচ এই সম্পূর্ণটা কিন্তু একটা রেক্টেঙ্গেল, এই সম্পূর্ণটা একটা রেক্টেঙ্গেল। আপনি তো এতটুকু আঁকেন নাই, আঁকছিলেন, কিন্তু সে আপনাকে আলাদা করে ফেলতে পারে। তাহলে আপনি সম্পূর্ণটা যদি টান দেন সম্পূর্ণটা একটা শেপে হয়ে গেছে। এখন যদি কালার চেঞ্জ করেন সম্পূর্ণ মিলে একটা কালার হবে। আচ্ছা, তার আগে আবার সিলেকশন টুলে একটু ব্যাক যেতে হবে, কারণ তাকে বোঝাই দিতে হবে যে আপনি এখানে কিছু একটা করতে চাচ্ছেন। এই যে হয়েছে না, আমরা ব্যাকে যাই, দেখেন কিন্তু শেপ বিল্ডার টুল আবার নেন, নেওয়ার পরে আপনি এখন চাচ্ছেন কি এইটুকু অংশ বাদ দিবেন মাঝখানে, তাহলে অল্টার প্রেস করে ধরেন, অল্টার প্রেস করে ধরলে কি হবে, বাদ যাবে, আর নরমালি আপনি টান দিলে জিনিসটা অ্যাড হবে।
ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা দেখলাম। এখন আমরা এইটুকু অংশ বাদ দিতে চাই বা এইটুকু অংশ বাদ দিতে চাই, তাহলে কি করব? অল্টার প্রেস করলাম। আমি এইটুকু অংশ বাদ দিতে চাই, তাহলে কি করব? অল্টার প্রেস করব। তাহলে এটা আমার একটা নতুন জিনিস পেলাম যেটা আগে ছিল না। এখন এটার সাথে আবার আমি এতটুকু অংশ অ্যাড করতে চাই, তাহলে অ্যাড কিভাবে করব? প্রথমে দুইটাকে সিলেক্ট করতে হবে একসাথে। কয়টাকে? দুইটাকে, অন্য কিছু না, তাহলে ওই দুইটাকে শেপ বিল্ডার টুল নেবেন, নিয়ে র্যান্ডমলি টান দিলে কি হবে? আমার সবগুলো অ্যাড হয়ে যাবে। এইটুকু কি অ্যাড হয়েছে এর সাথে? এইটুকু এর সাথে অ্যাড হয়নি এখনো, কারণ অ্যাড হইলে আমার এই চিহ্নগুলো দেখাবে না, সম্পূর্ণটা একটা দেখাবে। আচ্ছা একটু আচ্ছা, কিন্তু এটাকেও যদি টান দেন তাহলে এই যে অ্যাড হয়ে যাবে। আর যতক্ষণ না দুইটা আলাদা দেখাবে ততক্ষণ বুঝতে হবে যে দুইটা আলাদা। এটুকু টান দিলে অ্যাড হয়ে যাবে। আর যদি এটুকু বাদ দিতে চাই তাহলে অল্টার প্রেস করে জিনিসটা বাদ দিতে পারবেন। এটা হচ্ছে আমার বেসিক টুলের কাজ। আর আপনাদের যে কাজটা দিব সেটা হচ্ছে এরকম না, আমি যেরকম করলাম এটা তো করবেনই বাসায়, এত ইজি না। একটা স্পোর্টস লোগো আমরা সিলেক্ট করবো এই জায়গা থেকে, যেটা দুইটা পার্টি সমান, মানে এক পার্ট করলে আরেক পার্ট পাওয়া যাবে। বুঝে গেছে? যেমন এটা এটা আমি করতে বলবো না, বাট এটাও কিন্তু করা যাবে, এক পার্ট করলে আরেক পার্ট হুবহু হয়ে যাবে একদম। তারপরে হচ্ছে আমরা একটু খুঁজে বের করতে হবে এটা আর কি, কষ্ট করে। যেমন এটাও করতে পারবেন, এটা করা যাবে না? সিমেন্ট্রিক, মনে আছে কতদিনের কথা? সিমেন্ট্রিক শেপ। আমি চাইবো আপনারা এই টাইপের লোগো নেবেন। এই বাম দিকের এটা দেখছেন, আমি চাইবো আপনারা এই যে এইটা এইটা এই তিনটার মধ্যে যে কোনো এক টাইপের লোগো নেবেন, বা এটাও হতে পারে যেটার এক পাশ করলে আরেকটা পাশ হুবহু হবে। সো এটা এটা পারফেক্ট। আমি সিঙ্গেল তো পাচ্ছি না, পাবো এই যে এটা করতে পারেন, এটাই করেন। এটা হবে না? এটা হবে। তাহলে এটা আমি আপনাদেরকে দিচ্ছি। বাট আপনারা যদি একটার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আসলে লোগো বা পেন টুলের কাজ করতে পারবেন না। আমি ওইটা ক্লিক করলে নিচে হয়তো ওই রিলেটেড আর অনেকগুলো পাবো, তাহলে ওইটা ক্লিক করি ফার্স্টে। তাহলে একটা পেলাম আমরা, এবং এটা ভালো, এটা পেন যে করা আছে, আপনাদের কাজ করতে খুব একটা ঝামেলা হবে না। হ্যাঁ এখানে আরো আছে। আচ্ছা তাহলে এটা চোখ বন্ধ, আমরা চোখ লাগানোটা নিই। আচ্ছা তাহলে এটা এটা কিভাবে করবেন? এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, এই কাজ একই রকম। আচ্ছা আগের যেটা ছিল এটা আবার এই অংশটুকু কেটে গেছে, আমরা কোন অংশটা কেটে যাক সেটাও চাচ্ছি না। না এটা আগেরটা না, আগেরটা হচ্ছে রেজুলেশনটা আরো বেশি ভালো ছিল। আচ্ছা এখানে আমরা যেটাতে ছিলাম সেখানে আবার ব্যাক যাই। এটা রেজুলেশন অনেক ভালো, আমরা এটা ডাউনলোড করে রাখছি। এখন এখানে খেয়াল করেন, আপনি সম্পূর্ণটা করবেন না। কি জন্য করবেন না? কারণ এটা হচ্ছে আমাদের এখনকার পেন টুলের কাজ করার পদ্ধতি। সম্পূর্ণটা ওইভাবে কাজ করে আমরা শিখবো না। চাইলে করতে পারি, সম্পূর্ণটা আমরা পেন টুল থাকায় ফেলতে পারি না, বাট করবো না। কিন্তু আপনারা আমি সিমেন্টিক ওয়েতে কাজ করবেন। তাহলে প্রথমে আপনার কাজ হবে বাইরের এই অংশটা আঁকা। এই অংশটা দুইভাবে আঁকতে পারেন, একটা নর্মালি এক স্ট্রোক বাড়িয়ে দিতে পারি আমরা পরে। তারপরে হচ্ছে ভিতরের অংশগুলা অর্ধেক আঁকা আঁকা
তো যদি কোনো অংশ এই জায়গাতে আঁকেন বা ভিতরের অংশটা পারফেক্টলি চান, তাহলে কিন্তু শেপ বিল্ডার টুল ব্যবহার করা যায়। কারণ শেপ বিল্ডার টুল কি করে, দুইটা শেপ কোনো রকম আঁকতে পারলে তার মাঝখানে জায়গাটা সে আপনাকে দিয়ে দিবে। তারপরে আমার আগের ব্যাচের স্টুডেন্টরা ওরা অনেক জটিল জটিল কাজ করছিল, অনেক জটিল জটিল। নিজের থেকে আমি জাস্ট ওদের বলছি যে 3টা করতে হবে আপনাদের, অ্যাটলিস্ট নিজেরা সিলেক্ট করবেন। ওরা কেউ ইজিটা সিলেক্ট করেনি, যেমন এই ধরনের বাঘের একটা করছে, টাইগার। আচ্ছা, আমরা মনে হয় আপনার ওই মেইলচিম্প এবং এটা করাইলাম এবং যেটা নামালাম এই দুটোই করে দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে। আচ্ছা, এখান থেকে নামাইলে আপনাদের একটা অসুবিধা আছে, বাট তারপরে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পিএনজি সাপোর্ট করে না, তাহলে আপনার ইমেজটা কি হয়ে যাবে, জেপিজি হয়ে যাবে। বাট এটা তো এইচটিএমএল ওয়েব ফরম্যাট, ইভেন আমরা যেটা নামালাম সেটা আসলে পিএনজি না। তাহলে একটু আপনারা মনে থাকবে না, HTML, এটা HTML ফরম্যাট। আমি জাস্ট দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে খুঁজে বের করে নিয়ে নিন, তাহলে যেহেতু ফরম্যাটটা ঠিক থাকবে না। এই যে আপনি এখন আপনারা ডাউনলোড করলে অবশ্যই জেপিজি পাবেন, সমস্যা হবে না, কারণ অটো কনভার্ট করতে পারে এবং হোয়াটসঅ্যাপের এনক্রিপশন অনেক হাই। তো সূক্ষ্ম কাজগুলো যখন করা হবে, প্র্যাকটিস না করে কেউ যাবেন না কখনো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এরপরেও যদি প্র্যাকটিস করার জন্য বসতে পারেন আরো ভালো, নিজে যদি জিনিসটা বাড়াইতে পারে আরো ভালো। এখানকার সূক্ষ্ম সূক্ষ্ম টুলগুলো ততক্ষণই আপনার মাথায় থাকবে যতক্ষণ আপনি প্র্যাকটিসে থাকবেন। যতক্ষণ আপনার প্র্যাকটিসটা চলমান থাকবে, আপনি প্র্যাকটিস থেকে সরে যাওয়া মাত্রই, আপনি যতই এই জায়গাতে মানে ভালো পারেন, প্র্যাকটিসটা কমে যাওয়া মাত্রই আপনি বিপদে পড়বেন। তাহলে আমরা হচ্ছে মেলচিমের জায়গাটা তো করলামই, তো যে জায়গাটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ ওই দুইটাই করেন আপাতত, কারণ আপনাদের মানে অনেকে তো এমনি কাজই করতে চান না, সেই হিসাবে দুইটাই ভালো। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে শেপ বিল্ডার টুল এসব ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। আপনি মনে করছেন যে এইটুকু অংশ চান পারফেক্টলি, এইটুকু অংশ এরকম জায়গাগুলো না, এবং এইটা এঁকে এইটুকু চান, তাহলে কি করা যেতে পারে, আমি র্যান্ডমলি করছি এখানে করে, মানে পারফেক্ট জায়গাটাতে নিয়ে আসেন না জাস্ট। আচ্ছা, এটা আমরা এই করে ফেলি। না, এখন আমরা ওইটা দেখছি না, এখন আমরা শেপ বিল্ডার টুলের কাজটা দেখাবো একটু অন্যভাবে, তো সেই জন্য আপনার জন্য ল্যাকিংস গুলো না থাকে। আচ্ছা, তাহলে ভালো করে বুঝেন যে আপনি কি করেছেন, যে এই জায়গাতে, সরি এটা আমার অ্যাডজাস্ট হয়নি,
একটা জিনিস এঁকেছেন এবং এই বাইরের অংশটুকু শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনি আছেন, ভালো করে বোঝেন কি চাচ্ছেন। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনি বাইরের অংশটুকু চাচ্ছেন। আচ্ছা, আমরা এইভাবে করবো কিনা। এখানে যে শেপটা আছে সেটা আচ্ছা যাই হোক, আমি মানে আরেকটা ওইভাবে করতে যাচ্ছিলাম। এখন এটা যেভাবে আছে একটু রাফলি আঁকেন, রাফলি মানে মূল জিনিসটা যেন আমি আপনাদেরকে জাস্ট ধরাইতে পারি, যদিও অলরেডি বলা হয়েছে। আমি এটা পারফেক্টলি আঁকছি না, র্যান্ডমলি আঁকছি। ওকে, তো আমি প্রথমটাকে একটা কালার দিলাম, সরি এই যে এটাকে দেখুন একটা কালার, যে কালারের সাথে আমাদের এখানকার কোনো কিছু মিল নেই, পিঙ্ক কালার, এবং দ্বিতীয়টাকে একটা কালার দিলাম যে কোনো। এখন আপনি এটাকে আমরা একটু নিচে নিচে নিয়ে চলি, এনাচ্ছে এখন তো পারবো নিচে নিতে নাকি। তাহলে এখানে আপনার আমি এখন মিল চিম্প ওইটাই সরিয়ে দিচ্ছি, দুইটা শেপ। তাহলে আপনি চাচ্ছেন আসলে এই জায়গাটা রাখতে, কোন জায়গাটা, এই যে ব্লু যে অংশটা রাখতে। তাহলে শেপ বিল্ডার দিয়ে দুইটাকে সিলেক্ট করবেন। এখন দেখেন আপনি শেপ বিল্ডার নিয়ে আসা মাত্রই আপনার কাছে সবকিছু কিন্তু এখন হাজির, এই যে। তাহলে আপনি প্রথম অংশটুকু এই জায়গা থেকে যদি সরাতে চান তাহলে অল্টার প্রেস করে এটাকে সরাইলে হালকা হয়ে যাবে, এবং আপনার এই অংশটুকু এখন একটা শেপ। আগে কি ছিল, এইটুকু এইটুকু আঁকছিলেন, ওগুলো তো পাত ছিল, এখন এইটুকু একটা শেপ। ক্লিয়ার? তো এরকম ভাবে আমরা কোন একটা জিনিস এখানে এঁকে বাইরে র্যান্ডমলি আঁকলাম, কিন্তু ভিতরে দুইটা শেপ আছে, দুইটা শেপ মিলে যে শেপটা তৈরি করবে সেটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে রেখে দিতে পারি। এখন এই ধরনের ভিতরে যেগুলো তৈরি করা করবেন, আমরা লোগোগুলো সাধারণত ট্রান্সপারেন্ট হতে হয়, লোগোর ভিতর দিয়ে যেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো করা হয় কারণ লোগোটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে খাপ খাইতে হলে আপনার ওই কালারটা ম্যান্ডেটরি, কারণ এটা এখানে ভালো লাগছে, মানে যদিও এটা পারফেক্টলি শেপ না, আবার এটা এখানেও কিন্তু ভালো লাগবে। কারণ কি, এটা ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিজের পার্ট হিসাবে করে নিয়েছে, ঠিক না? কথা বলছেন? এগুলো বাড়তি কথা বললাম। তো আই হোপ আপনারা অনেক কিছু শিখেছেন আজকে, এবং এটা হেল্প করবে, যদিও স্লো ছিল ক্লাসটা আজকে, মানে অন্য সময়ের তুলনায়। তাহলে আমরা এর মধ্যে যতগুলো লিখেছি কতগুলো পাত দেখছেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এটুকু একটু আমরা ক্লিয়ার করে ফেলি যেহেতু কাজটা করলাম আজকে। আপনি কোথায় কোন জিনিসটা এখন আছে এটা যদি র্যান্ডমলি খুঁজে পেতে চান তাহলে সেটাতে ক্লিক করলেই পাবেন। সাপোজ ধরেন আপনি এখানে এইটাকে খুঁজে পেতে চান, তাহলে এটাতে জাস্ট ক্লিক করেন, সে আপনাকে দেখাবে এটা কোথায় আছে, দেখাচ্ছে না? এটা হচ্ছে সুবিধা। আবার এটাতে যদি ক্লিক করেন কিন্তু এটা দেখাবে কোথায় আছে, তাহলে আপনার ভয় পাওয়ার কারণ নেই, এখানে হাজার খানিক পাত থাকলেও আপনি এখান থেকে সেটা খুঁজে বের করে নিতে পারবেন। এবং এটাকে আপনি শুধু এই যে চিহ্নিত করে যদি রেখে দিতে চান সেটা অল্টার প্রেস করে আপনি এটাকে বা সাইডে ক্লিক করে ওই জিনিসটাকে মার্কিং করে রেখে দিতে পারবেন। ক্লিক করে এখন এটাকে কালার টালার চেঞ্জ করাও যাবে, সব করা যাবে। যাই হোক, ওভারঅল এতটুকু ছিল আমাদের কাজ। আমরা কাজ করতে গিয়ে লেয়ারের কিছু অংশ দেখলাম, পেন টুল কতদিনেই ছিল, সে বিল্ডার টুলের কাজ সামান্য, আর স্ট্রোকটা তো ফটোশপ থেকেই পারি। তাহলে নতুন শেখার মধ্যে আমাদের ইরেজার টুল, পেন্সিল, স্মুথ, জয়েন, নাইফ, সিজার, বিল্ডার, এগুলাই ছিল, আর ওভারঅল জিনিসগুলো একটু পরিচিত। তাহলে একজন প্রেজেন্ট করেন এবং অন্যরা ক্লিয়ার না হয়ে অবশ্যই এখান থেকে দেন না, এবং
গিয়েই রাত্রে বাসায় এগুলো নিয়ে অবশ্যই বুঝবেন। এবং কাজ যদি জমা না দেন, আমার চোখে যদি পড়ছে, তাহলে এখন কিন্তু খবর আছে। যেমন এটা যত পারফেক্টলি হয়েছে, এরকম পারফেক্টলি কাজ করবেন। মানে এরকম কাজ করা যাবে না আমরা লাস্টে যেটা করলাম, যেটা চোখে দেখতে ভালো লাগবে না। তো আমি প্রেজেন্টেশন স্টার্ট করছি, আপনারা শুরু করেন এটা।